20টা বিয়ে ভেঙে যাবার পর 21 নম্বর বিয়েটাও যে ভাঙবে তা নিয়ে নিশ্চিত ছিল চৈতি। আর হলো তাই। পাত্রপক্ষ বাসায় এসে মেয়ে দেখতে চাইলেই চৈতিকে তার কাজিনেরা সাজিয়ে ড্রয়িং রুমে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। যথারীতি আগের বারগুলোর মতোই সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করলো। তারপরই পাত্রের মা পান চিবোতে চিবোতে বললেন, তা মেয়ে, তোমার নাম কি? উত্তর দিতে পারল না চৈতি। চৈতির মা বলল, ওর নাম চৈতি। বাহ, বেশ সুন্দর নাম। শুনলাম সবে কলেজে উঠেছো। এবারও চৈতির মাই উত্তর দিলেন, বয়স তো কম, তা রান্নাবান্না জানো তো? হ্যাঁ, ও রান্না অনেক ভালো করেই জানে। তা তো বুঝলাম, কিন্তু সব কথার উত্তর আপনি কেন দিচ্ছেন? আমি চৈতিমাকে জিজ্ঞেস করেছি। আসলেও একটু লজ্জাবোধী তো, অপরিচিত মানুষদের সাথে সহজে কথা বলি না। হুম, লজ্জা থাকা ভালো। আরও কিছু বলতে যাবার আগেই চৈতি পাশ থেকে খাতা কলম নিয়ে কি যেন লিখে মহিলার হাতে দিলেন। মহিলা ভ্রু কুঁচকে তার ছেলেকে বললেন, কি লিখেছে দেখ তো, আমি আমার চশমাটা আনতে ভুলে গিয়েছি। মার কথা শুনে আশরাফ খাতাটা নিয়ে লেখাটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো? কি লিখেছে? আম্মু, উনি কথা বলতে পারেন না আর কানেও শুনতে পান না। কি? আপনারা এই কথা আগে বললেননি কেন? আমরা বলতে যাচ্ছিলাম, আমরা আপনার কাহিনী শুনতে আমি আসিনি। আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আশরাফ, আয়। আমার কথাটা তো শুনুন। কিছু না শুনে পাত্রপক্ষরা চলে গেল। চৈতির মা দপ করে সোফায় বসে পড়লেন। অতঃপর উঠে মেয়ের কাছে গিয়ে সজোরে 2টা চড় বসিয়ে দিলেন। শান্তি হয়েছে তোর? এইবারে বিয়েটাও ভেঙে গেল। আমি তোকে নিয়ে আর পারি না। তোকে জন্ম দেওয়াটাই আমার পাপ হয়েছে। জানি না এই পাপের খোসারত কতদিন দিতে হবে। চৈতি ওর মার কথাগুলো শুনতে না পেলেও লিফ রিডিং করে সবগুলো কথা বুঝলো। নিজেকে বড্ড অসহায় লাগছে ওর। কিন্তু একটা ফ্যামিলিকে কি করে ঠকাবে সে? আর সবচেয়ে বড় কথা, ওরা তো পরে জানতে পারবেই। তখন কি ওনারা আজ মেনে নেবেন? কিছুতেই না। চৈতি কিছু না বলে চুপ করে নিজের রুমে চলে গেল। বিছানায় বসে আনমনে সামনে থাকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল। নিজের এই অক্ষমতার কারণে ওর সব বন্ধুরা ওকে ছেড়ে চলে গিয়েছে। এখন সবাই ওকে নর্মাল মানুষ বলে না, বরং অ্যাবনর্মাল বলে। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরদিন চৈতি কলেজে গিয়ে রুমের শেষের বেঞ্চটাতে গিয়ে বসে পড়ল। এটাই ওর সিট, সবার শেষে। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে এসে চৈতির পাশে বসলো। মেয়েটাকে দেখেই চৈতির মুখে হাসি ফুটে উঠল। আর সে হাত দিয়ে ইশারা করে বলল, কি রে, কেমন আছিস? চৈতিও হাত ইশারা করে বলল, ভালো। তোর বিয়ে কি খবর? পাত্রপক্ষ রাজি হয়েছে? না, আমি বুঝি না ওরা কেন রাজি হয় না। কানে শুনতে না পারা, কথা বলতে না পারাটা কি অপরাধ? তুই তো ইচ্ছে করে এমন হোসনি। কেউই চায় না তার ছেলে বধির বোবা মেয়েকে বিয়ে করুক। এতে ওদেরই বা দোষ কোথায় বল? আমি যদি ছেলে হতাম তোকে নির্ঘাত বিয়ে করতাম। আবার শয়তানি শুরু করে দিয়েছিস। আরে শয়তানি না, সত্যি। তুই জানিস না তোকে ফ্রেন্ড হিসেবে পেয়ে আমি কত লাকি। হয়েছে, পাম দেওয়া লাগবে না। বলতে বলতে ক্লাসের টিচার প্রবেশ করলো। আর সে ইশারায় বলল, স্যার এসেছে। চৈতির সামনে তাকাতে শখ খেলো। হ্যালো, আমি আশরাফ, আপনাদের নতুন ম্যাথ টিচার। সবাই নিজ নিজ পরিচয় দিন। সবাই একে একে পরিচয় দিতে দিতে চৈতির পালা আসলো। আরশি ওর হয়ে বলল, স্যার, ওর নাম চৈতি। কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি। ওর পরিচয় ও দিবে, আপনি কেন দিবেন? এর মধ্যে একজন মেয়ে বলে উঠল, স্যার, ও বোবা, সাথে কানেও শুনতে পায় না। এই কলেজে যে এমন স্টুডেন্ট আছে জানতামই না। জানলে কোনোদিন জয়েন্ট হতাম না। স্যার, ও বোবা বধির হতে পারে, কিন্তু ও এতটাও খারাপ ছাত্রী না। আপনার পড়া বোঝাতে কোনো অসুবিধা হবে না। ও তাই নাকি? আশরাফ কিছু না বলে ব্ল্যাকবোর্ডে একটা অঙ্কের প্রশ্ন তুলে দিয়ে বলল, এই অঙ্কটা কি কেউ পারো? অ্যাকচুয়ালি আমি পারি না। সবাই বলে উঠল, না স্যার। চৈতি যেহেতু এত ভালো স্টুডেন্ট, সেহেতু ও পারবে, আমি শিওর। অথবা চৈতিকে উদ্দেশ্য করে আশরাফ বলল, মিস চৈতি, প্লিজ এই অঙ্কটা করে আমাদের সবাইকে বুঝিয়ে দিন। কিন্তু এই চ্যাপ্টার তো আমাদেরকে এখনো করানো হয়নি। আপনিই তো বললেন ও অনেক ভালো স্টুডেন্ট। আমার বিশ্বাস ওই অঙ্কটা পারবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের এত অঙ্ক করা লাগে না, ওরা সব অঙ্কই পারে। কই মিস চৈতি, আসুন, একটু পর ঘন্টা দিয়ে দিবে। চৈতি ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো, অঙ্কটা করুন। আই থিঙ্ক
কথা আর শ্রবণ শক্তির সাথে সাথে ওনার ব্রেনটাও আকাশে উড়ে গেছে। এই কথা শুনতে সারা ক্লাসে হাসির রোল পড়ে গেল। চৈতি মাথা নিচু করে আছে। উনি কেন ওর সাথে এরকম বিহেভ করছে তা বুঝতে পারছে না। এই অপমানগুলো করার মানে কি চোখ ফেটে কান্না আসছে চৈতির, কিন্তু ও ওর কান্না কাউকে দেখাতে চায় না। যান, সিটে গিয়ে বসুন। ও, আপনি তো আবার কানে শোনেন না। মিস আরশি, আপনার বান্ধবীকে সিটে বসতে বলুন। আমি বুঝলাম না উনি তোর সাথে এরকম ব্যবহার করলো কেন? মানুষের অক্ষমতা নিয়ে ঠাট্টা করতে মনে হয় ওনার ভালো লাগে। বাজে লোক কোথাকার। চৈতি হালকা এসে ইশারায় বলল, উনি গতকালকে আমাকে দেখতে এসেছিলেন। কি তার মানে উনি সবটা জেনেও তোকে এতগুলো কথা শোনালো? কি আজব লোক। বাদ দে, আমি কিছু মনে করিনি। এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। ভালোই হয়েছে তোর সাথে ওনার বিয়েটা হয়নি, নয়তো ভবিষ্যতে তোকে উঠতে বসতে অপমান করত। অপমান করলেও ভালো হতো, অ্যাটলিস্ট বিয়েটা তো হতো। আম্মুর চিন্তিত মুখ দেখতে আমার ভালো লাগে না। দেখিস একদিন এক রাজপুত্র এসে তোর সব কষ্ট দূর করে দিবে। রাজপুত্র? আমাকে রিক্সাওয়ালা বিয়ে করবে না। রাজপুত্র তো দূরের কথা। দেখ এবার কিন্তু তুই নিজেকে নিজে অপমান করছিস। আমার কথা ভবিষ্যতে মিলিয়ে নিস, বলবো কথা ভবিষ্যতে। দেখা যাবে। লিফটের দরজা বন্ধ করবেন না প্লিজ। লিফটে উঠতে লিফটের বাইরে থাকা ছেলেটা লিফটের দিকে দৌড়াতে দৌড়াতে কথাটি বলে উঠল। চৈতি ছেলেটার কথা বুঝে ওঠার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। শুভ্র লিফটের গায়ে রাগে সজোরে পা দিয়ে বাড়ি দিল। আচ্ছা বেয়াদব মেয়ে তো, আমি ওকে বললাম লিফটের দরজা খোলা রাখতে, আর ও কিনা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ইচ্ছা করে এমন করছে ওই মেয়ে, ভদ্রতার ভও শিখে নাই। আর একবার খালি দেখা হোক, ভদ্রতা শিখিয়ে দিব। চৈতি লিফট থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল। আচ্ছা, লোকটা নিশ্চয়ই লিফট বন্ধ করার কথা বলছিল। অন্য কোনো কথা বলার তো প্রশ্নই ওঠে না, কারণ লোকটাকে চিনি না। নির্ঘাত কোনো জরুরি কাজ ছিল, নয়তো একটা মানুষ সামান্য লিফটের জন্য এভাবে দৌড়ায় না। ধর, আমি কেন আগে বুঝলাম না। আর লিফটের দরজাটাও কিছু বুঝে ওঠার আগেই বন্ধ হয়ে গেল। লোকটা আমাকে নিয়ে কি ভাবলো? আমি কোনো কাজেরই না, কারোর জন্যই না। যাই হোক, যা হবার হয়েছে। আমি তো আর ইচ্ছে করে এমন কিছু করিনি। ওনার সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নিব, তাহলেই তো সব সমস্যা শেষ। তাই করতে হবে। এসব ভেবেই বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল হাত মুখ ধোয়ার জন্য। হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বের হতেই দেখলো মা বসে আছে। হাতে থাকা তোয়ালেটা চেয়ারের ওপর রেখে মার পাশে বসে পড়ল। মা একটা ছবি চৈতিকে দিলেন। চৈতি ছবিটা রেখে দিয়ে বলল, আমার পছন্দে কি আসবে যাবে মা? আমি পছন্দ করলেই কি আর না করলেই কি? কেউ তো আমাকে বিয়ে করবে না। শুধু শুধু এসব কেন করছো? এই কথা তুমিও জানো, আমিও জানি। তাহলে কেন বারবার আমাকে ওদের সামনে মাথা নত করতে দাও? কেন ওদের সামনে আমাকে হাসির পাত্র বানাও? আমি ক্লান্ত, আমি আর পারছি না। এত তাড়া কিসের আমাকে তাড়ানোর? আমি এতটাই বোঝা হয়ে গেছি তোমাদের ওপর যে এখন কোনো মতে বিয়ে দিতে পারলেই বাঁচো তোমরা। এইবার তো থামো। আমি সত্যি আর পারছি না। তোমাদের যদি এতই সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে বলে দিও, আমি চলে যাব কোথাও। তাও আমার ওপর এভাবে মানসিক টর্চার করো না। বলে রুম থেকে বেরিয়ে গেল। রেহেনা বেগম মেয়ের কথা শুনে চুপ হয়ে বসে রইলেন। শুভ্র ছাদে এসে ফোনে কথা বলছিল। এমন সময় হঠাৎ কারোর ফোপানো কান্নার আওয়াজ শুনে ফোনটা রেখে ভ্রুকুচকে আশেপাশে খুঁজে দেখলো লিফটে সেই মেয়েটা কান্না করছে ছাদের ফ্লোরে হাঁটু মুড়ে বসে। মেয়েটাকে এভাবে কান্না করতে দেখে আরও অবাক হলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শুভ্র কী করবে সেটাই বুঝতে পারছে না। এখানে থাকবে নাকি চলে যাবে? বরং চলে যাওয়াই ভালো। মেয়েটাকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। ও ওর মতো কান্না করুক। এসব ভেবেই ছাদ থেকে নেমে নিজের রুমে এসে বিছানায় বসে কী যেন ভেবে পাশের টেবিল থেকে টিস্যুর বক্স নিয়ে আবার ছাদে চলে গেল। মেয়েটার সামনে টিস্যুর বক্সটা রেখে দিয়ে পাশে বসে গেল। হুট করে সামনে টিস্যুর বক্স থেকে চৈতি চমকে পাশে ফিরে দেখলো শুভ্র ওর দিকেই তাকিয়ে আছে। চৈতিকে তাকাতে দেখে শুভ্র বলল, এভাবে রাতের বেলা ছাদে এসে কান্না করবেন না। চৈতি অন্ধকারে শুভ্র লিপ রিডিং করতে পারল না। সামনে টিস্যু বক্স থেকে টিস্যু দিয়ে নাক মুখ মুছল, অতঃপর বসা থেকে উঠে চলে গেল। শুভ্র চৈতির যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়ে এমন কেন? আমাকে একটা ধন্যবাদও দিয়ে গেল না। আজব মেয়ে তো। এই জন্যই মানুষ বলে নিজ থেকে উপকার করতে নেই। আমিও না, 5টা মিনিট লস আমার। কিন্তু মেয়েটা কান্না কেন করতেছিল?
যেই কারণেই কান্না করুক আমার কি। ভেবেই বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। পরের দিন চৈতি সকাল সকাল উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে কলেজে চলে গেল। নিজের সিটে বসতেই আশরাফ ক্লাসে প্রবেশ করলো। চৈতি মনে মনে ভাবলো, এই লোকটাই কেন আমাদের ক্লাসে পড়লো? দুনিয়াতে কি স্যার অভাব পড়েছিল? আশরাফ ক্লাসে প্রবেশ করে চৈতির দিকে এক পলক তাকালো। দেখলো চৈতি মাথা নিচু করে বসে আছে। আশরাফ হালকা কেসে বলল, সবাই সোজা হয়ে বসুন। স্পেশালি মিস চৈতি আপনি নাকি সোজা হয়েও বসতে পারেন না? আরশি চৈতিকে বলল সোজা হয়ে বসতে। চৈতি সোজা হয়ে বসে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো। আশরাফ আর কিছু না বলে ক্লাস করানোতে মনোযোগ দিল। ক্লাস শেষে চৈতি আরশিকে বাই বলে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ শুভ্রকে সামনে দেখে দাঁড়িয়ে গেল। শুভ্র চৈতিকে দেখে অবাক হয়ে গেছে। মনে মনে ভাবলো, এই মেয়েকে সব জায়গাতেই দেখি কেন? চৈতি হঠাৎ দেখলো শুভ্র দৌড়ে এসে চৈতির হাত ধরে রাস্তার পাশে নিয়ে আসলো। চৈতি প্রথমেই কিছু বুঝলো না, শুধু পাশে তাকিয়ে একটা ট্রাককে চলে যেতে দেখলো। কানে শুনেন না নাকি আপনি? পিছনে ট্রাক আসছে খেয়াল নাই? নাকি সুইসাইড করার জন্য দাঁড়িয়েছিলেন? চৈতি ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করে কিছু লিখে শুভ্রর হাতে দিল। শুভ্র ভ্রুকুচকে খাতাটা নিয়ে দেখলো। গতকালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি আপনি যে লিফট খোলা রাখার কথা বলেছিলেন। আর যখন বুঝলাম তখন লিফট বন্ধ হয়ে গেছিল। টিস্যু দেওয়ার জন্য ধন্যবাদ, আর সাথে এখনের জন্য। আর হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি কান শুনতে পাই না, কথাও বলতে পারি না, নত মুখেই আপনাকে ধন্যবাদ দিতাম। আসছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শুভ্র লেখাটা পড়ে স্তব্ধ হয়ে গেল। ও কিনা মেয়েটাকে কি না কি ভেবেছিল। নিজের ওপর নিজেরই লাগছে। চৈতি ততক্ষণে খাতা নিয়ে চলে গিয়েছে। শুভ্র বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিল কীভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। শাওন ওকে এসব করতে দেখে বলল, কিরে তুই হঠাৎ এসব শিখছিস কেন? একজনের সাথে কথা বলবো তাই। ওই একজনটা কে? কোন মেয়ে? তুই বেশি কথা বলিস, তোর কাজ তুই কর আর আমার কাজ আমি করি। হ্যাঁ হ্যাঁ, এখন তো এই সবই বলবি। পুরানো হয়ে গেছি না, নতুন বন্ধু পেয়েছো বলে কথা। তুই কি যাবি এখান থেকে নাকি আমি বের করব তোকে? আর একটা কথা, এটাই লাস্ট। বল। দোস্ত, মেয়েটা কে রে? কেমন দেখতে? কিসে পড়ে? কই থাকে? শুভ্র শাওনের দিকে তাকাতে শাওন দাঁত কেলিয়ে বলল, মজা করছিলাম দোস্ত, এমন করস কেন? যাইতাছি তো। বলে রুম থেকে চলে গেল। শুভ্র শাওনের যাওয়ার দিকে তাকিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। বিকেলবেলা শুভ্র হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ চৈতিকে দোকানের সামনে দেখে থেমে গেল। অতপর কি একটা ভেবে দোকানে গিয়ে বলল, মামা 1 কেজি তেল দেন তো। 1 কেজি নাকি 1 লিটার? যে ছেলে কোনোদিন দোকান থেকে তেল ডাল কেনেনি সে কি করে জানবে তেল কেজিতে না বরং লিটারে মাপা হয়। ওই তো ওই আর কি, 1 লিটার তেল দেন। বলে চৈতির দিকে তাকিয়ে দেখলো চৈতি মোবাইলে নোটে কি যেন টাইপ করছে। শুভ্র উকি দিয়ে লেখাটা পড়ে বলল, আর ভাইয়া ওকে 1 ডজন ডিম দেন। আমার তেল পরে দিলেও চলবে। দোকানদার 1 ডজন ডিম চৈতির দিকে দিতেই চৈতি অবাক হয়ে পাশে তাকিয়ে শুভ্রকে দেখলো। দোকানদারকে টাকা দিয়ে চৈতি দোকান থেকে বের হতেই শুভ্রও বের হলো। চৈতি মোবাইলে লিখলো, আপনি কি করে জানলেন যে আমার ডিম লাগবে? শুভ্রকে লেখাটা দেখাতে শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো, আপনার লেখা দেখে। ও আচ্ছা। এইবার শুভ্র চৈতির সামনে দাঁড়িয়ে ইশারায় বলল, আমার নাম শুভ্র, আপনার? শুভ্রকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে চৈতি অবাক হয়ে তাকাতেই শুভ্র বলল, ওই একটু একটু পারি আর কি। আপনার নামটা কিন্তু বললেন না। চৈতি আমার নাম। শুভ্র চৈতির ইশারা না বুঝে বলল, এটার মানে কি? আমি বুঝিনি। চৈতি মোবাইলে টাইপ করে শুভ্রকে দেখালো। নাম দেখে শুভ্র বলল, ও আচ্ছা। লিফটে ঢুকেই কিছুক্ষণ চুপ থাকার পর শুভ্র বলল, কয়তলা থাকেন আপনি? 4 তলা। আমি 5 তলায় থাকি, কোনো দরকার হলে বলিয়েন। চৈতি ওপর নিচে মাথা নাড়ালো। অতপর দুজনের মাঝে আর কোনো কথা হলো না। লিফট 4 তলায় আসতে শুভ্র বলল, বাই, ভালো থাকবেন। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে লিফট থেকে নেমে গেল। শুভ্র নিজের বাসায় চলে গেল। চৈতি ঘুম থেকে উঠেই দেখলো 8:30 বাজে, অথচ তার ক্লাস 9টায়। বড্ড লেট করে ফেলেছে সে। ফার্স্ট ক্লাস আবার আশরাফ নামক অসহ্য ব্যক্তিটা, যে কিনা সময়ে অসময়ে ওকে খোঁটা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। আজকে কি বলবে আল্লাহই জানে। বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো আঁচড়িয়ে বেঁধে নিল। যে করেই হোক 9টার মধ্যে পৌঁছাতে হবে। ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল।
চৈতির মা তখন রান্নাঘরে রান্না করছিল, তাই দেখতে পায়নি যে চৈতি কলেজে চলে গিয়েছে। বাস স্টেশনে দাঁড়াতেই 5 মিনিট পরে ভাগ্যক্রমে একটা বাস পেয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসে উঠতে সামনে তাকাতে দেখলো বাসে ভিড়। অন্যদিন যে ভিড় থাকে তা না, তবে আজকে একটু বেশি ভিড়। এত ভিড় যে মানুষের মাঝে পিঁপড়ার সমানও জায়গা নেই। মন খারাপ হয়ে গেল ওর। বাস তো ঠিক মতো পেল, কিন্তু এখন দাঁড়িয়ে যাওয়া লাগবে। একটা সিটও খালি না থাকায় অগত্যা দাঁড়িয়েই থাকতে হলো। হঠাৎ চৈতি ওর পিঠে কারো স্পর্শ পেয়ে চমকে পেছনে তাকালো। দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। চৈতি কিছু না বলে ছেলেটার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছুক্ষণ পর আবার ওই ছেলেটা ওর কোমর স্পর্শ করছে। এবার দূরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। পাশে আরও লোকজন আছে। আজকে যে কথা বলতে পারলে নিশ্চয়ই উচিত একটা জবাব দিত। নিজেকে বড্ড অসহায় লাগছে। মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো ভিড় বাসে উঠবে না, দরকার হলে হেঁটে যাবে। একটু দূরে দাঁড়িয়েই শুভ্র সবটা দেখলো। প্রথমে রাগ উঠেছিল চৈতির উপর, কিছু না বলে চুপচাপ সহ্য করছে বলে। বড় করে মনে পড়লো মেয়েটা তো বোবা, ও কি করে প্রতিবাদ করবে। ভিড় ঠেলে ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে ভাই, একটু পিছনে গিয়ে দাঁড়ান। কেন? আমি আগে আসছি, আমার যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াবো, তা আপনার কি? সামনের যে মেয়েটাকে দেখছেন ও আমার পরিচিত একজন। অপরিচিত মানুষের মাঝে ও কমফোর্টেবল ফিল করে না, তাই বলছি আপনি একটু সরে দাঁড়ালে ভালো হতো। পরিচিত মানুষ হলে কি হয়েছে? আপনি তো ওনার আর জামাই লাগেন না যে পাশে এসে দাঁড়াবেন। শুভ্রর ইচ্ছে করছে ছেলেটা নাক বরাবর ঘুষে দিতে। একে তো অন্যায় করছে, তার উপর আবার মুখে মুখে তর্ক করছে। নিজের রাগটাকে দমানোর জন্য দাঁতে দাঁত চেপে বলল, ঠিক বলেছেন, আমি ওনার জামাই লাগি, তাই বলছি সরে দাঁড়ান, নইলে ভালো হবে না। শুভ্র করার চাহনি থেকে ছেলেটা ভয় পেয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো। ছুঁতে অনেকক্ষণ ধরে কোনো বাজে স্পর্শ পাচ্ছে না দেখে পেছনে ফিরে তাকাতেই শুভ্রের মুখটা দেখলো। অবাক হয়ে ইশারায় বলল, আপনি? শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো, হ্যাঁ, একটা কাজে যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? চৈতু নিজের মোবাইলে লিখে শুভ্রকে দেখালো। কলেজে। ও আচ্ছা, এখন থেকে আর বাসে উঠবেন না। বাসে না আসলে কিভাবে আসবো? আমার কলেজ তো অনেক দূরে, রিক্সা ভাড়া 100 টাকা চায়। আচ্ছা, পরে এ ব্যাপারে পরে দেখা যাবে। হুম। কলেজের কাছে আসতে চৈতি শুভ্রকে বিদায় দিয়ে দৌড়ে কলেজের ভেতর ঢুকলো। ওর ক্লাস 5 তলায়। সিঁড়িতে তাড়াতাড়ি করে উঠতে যেতেই একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আশরাফ ক্লাসে ঢুকে সারা ক্লাসে চোখ বুলালো। পরিচিত মুখ না দেখতে পেয়ে ভ্রুজোড়া কুঁচকে এলো। কই, এতদিন ক্লাস নিচ্ছে, একদিনও তো সে চৈতিকে লেট করে আসতে দেখেনি। সবসময় ক্লাসে সেই চৈতির মুখটা দেখেছে, তবে আজকে কেন চৈতি আসেনিও? ও কি অসুস্থ নাকি আসবে না? এত চিন্তা করছে কেন সে ওই মেয়েটাকে নিয়ে? কই, অন্য স্টুডেন্টরা না এলে তো এত চিন্তা করে না। তবে চৈতিকে নিয়ে কেন? তবে কি ও চৈতির প্রেমে পড়ে গিয়েছিল? না, এ অসম্ভব। ও ওই বোবা বধির মেয়ের প্রেমে পড়তেই পারে না। কি আছে ওর মধ্যে? কাঠের মতো শুকনো এক শরীর, লম্বাও তো না, এত ফর্সাও না, শ্যামলা গায়ের রং, আর একটুর জন্য কালো হয়নি। আর একটু চাপা হলে কালো বলা যেত। কি আছে ওর মধ্যে? কিছুই নেই। তবে কি দেখে ও প্রেমে পড়ল? ওর মা তো কিছুতেই মেনে নেবে না। না, নিজেকে আটকাতে হবে, নইলে বড়সড় একটা ঝামেলা হয়ে যাবে তার। আচ্ছা, মেয়েটা কি ওকে জাদু করলো? ডিজিটাল যুগে এসে কিনা সে সব জাদু টাদু বিশ্বাস করছে? এত অধপতন কুই করে হলো তার? সামনে তাকাতে মেয়েটা সরি বলে চলে গেল। চৈতি ফ্লোর ধরে বসা থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। অনেক জ্বলছে পাটা, দাঁতে দাঁত চেপে সহ্য করে 5 তলা বেয়ে উঠে ক্লাসের সামনে আসতে দেখলো আশরাফ অলরেডি ক্লাসে ঢুকে গিয়েছে। চৈতি কিছু না বলে দরজায় হাত দিয়ে নক করলো। আশরাফ মনে মনে ভাবছিল। হঠাৎ নকের শব্দ শুনে তাকাতেই চৈতিকে দেখলো। এত দেরি হলো কেন? চৈতি লিপ রিডিং করে পড়ে খাতায় লিখে আশরাফকে দেখালো। সরি স্যার, ঘুম থেকে উঠে লেট হয়ে গেছিল। তাহলে ক্লাসে আসার দরকার কি ছিল? বাসায় বসে ঘুমোতেন। সরি স্যার, আমার আর এরকম হবে না। আপনাকে এখন যদি আমি কোনো পানিশমেন্ট না দিই, তাহলে আপনি মাথায় উঠে বসবেন। আজকে লেট করেছেন, কালকেও লেট করবেন, পরশু দিনও লেট করবেন। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। আমার ক্লাস শেষ না হওয়া অবধি ক্লাসের ভেতর ঢুকবেন না। চৈতি মাথা নাড়িয়ে ক্লাসরুম থেকে বাইরে গিয়ে দাঁড়ালো। চোখ থেকে পানি পড়ছে ওর। আজ পর্যন্ত কোনোদিন ও এভাবে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকেনি। আজকেই প্রথম। পাটা বড্ড জ্বালা করছে, মনে হয় চামড়া ছেড়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে খুব, খিদেও পেয়েছে।
ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি খেতে নিতেই পাশে আরশিকে দেখলো। অবাক হয়ে ইশারায় বলল, কিরে তুই এখানে? তোর জন্য এলাম। তোকে দাঁড়িয়ে থাকতে দেখে কষ্ট হচ্ছিল, তাই ইচ্ছে করে পিছনের মেয়েটাকে ডিস্টার্ব করাতে ও স্যারকে বিচার দিয়েছে, আর স্যারও আমাকে বের করে দিল। কত চালাক না আমি! আমার জন্য তুই ক্লাসরুম থেকে চলে আসবি? তো তোকে একা একা দাঁড় করিয়ে রাখতাম, তুই বোরিং হতি না? চৈতি নিজেকে আর আটকে রাখতে পারলো না। নিজের বাবা মা ওকে এত বোঝে না যতটা আরশি নামক মেয়েটা বোঝে। তোকে এত ভালো হতে কে বলেছে? আমার কথা চিন্তা করতে কে বলেছে? অন্য সবার মতো কেন হলি না তুই? আরে আরে, কান্না করছিস কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর কথা আমি চিন্তা করব না তো কে করবে? আমার বিশ্বাস, আমার জায়গায় তুই হলে আমাকেও তুই এভাবেই সাহায্য করতি। এবার চোখের পানি মোছ, তোকে কান্না করলে অনেক বিশ্রী লাগে। হাই, আমার ভবিষ্যতে দুলাভাই ঝগড়া পড়ে, তোর কান্নারত মুখ দেখে না জানি কবে হার্ট অ্যাটাক করে। হইছে, তোর আর আমাকে পচাতে হবে না। চল ক্যান্টিনে যাই। কেন? মুখ দেখে তো মনে হচ্ছে কিছু খাসনি, তাই। কিন্তু স্যার। আরে কিছু হবে না, চল তো। চল। ক্যান্টিনে খাবার অর্ডার দিয়ে টেবিলে বসতেই আরশি বলল, কালকে আমার জন্মদিন, একটা পার্টি রেখেছি, তুই আসবি? আমি এসে কি করব? প্লিজ, আমি যাব না। তুই আমার জন্মদিনে আসবি না? কিন্তু আমি কিছু শুনতে চাই না, তুই আসবি মানে আসবি। আচ্ছা দেখি। দেখি না, আসতেই হবে। আচ্ছা আসবো, খুশি? অবশ্যই। হঠাৎ আরশির মোবাইলে কল আসাতে আরশি ইশারায় বলে, চৈতি ক্লাসে যা, আমি একটু পরে আসছি। মিস চৈতি, আপনার পায়ে কি হয়েছে? এইভাবে খুঁড়িয়ে হাঁটছেন কেন? চৈতি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। হঠাৎ সামনে আশরাফকে দেখে থেমে গেল। আশরাফের কথা চৈতি বোঝেনি, তাই হাঁ করে তাকিয়েছিল। আশরাফ বিরক্ত হয়ে বলল, আমিও না, আপনি তো শুনতেই পান না কাকে কি বলছি। মোবাইল বের করে লিখে চৈতিকে দেখালো। চৈতিও লিখে বলল, তেমন কিছু না, জাস্ট আসার সময় একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। আমার কেবিনে আসুন। লেখাটা দেখেই আশরাফ চলে গেল। বলে আশরাফ চলে গেল। চৈতি আশরাফের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবলো, তাকে ডাকছে কেন? তাকে ডাকছে কেন? ও কি কিছু অন্যায় করেছে? নাকি ওর যতদূর মনে পড়ে ও তো আজকে আশরাফের ক্লাসে করেনি। তবে কি আরশির সাথে ক্যান্টিনে গিয়েছে বলে কিছু বলবে? ভয়ে ভয়ে আশরাফের রুমে যেতেই আশরাফ চেয়ারে বসতে বলল। চৈতি চেয়ারে বসতেই আশরাফ বলল, পাটা দিন। চৈতি আশরাফের কথা বুঝে আশরাফের দিকে তাকাতেই আশরাফ বুঝলো কি বলে ফেলেছে সে। টেবিলে থাকা ফার্স্ট এড বক্সটা চৈতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, আমি বাইরে যাচ্ছি, আপনি মেডিসিন লাগিয়ে নিন, নয়তো ইনফেকশন হবে। বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। আশরাফের যাওয়ার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে রইল চৈতি। লোকটার আজ কি হলো? সকালে দেরি করে গেলাম বলে ধমক দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখলো, আর এখন ফার্স্ট এইড বক্স দিয়ে সাহায্য করছে। ভাবতে ভাবতে পায়ে ব্যান্ডেজ করে বাইরে বের হতে দেখলো আশরাফ দাঁড়িয়ে আছে। চৈতিকে বের হতে দেখে আশরাফ বলল, মেডিসিন লাগিয়েছেন? চৈতি ওপর নিচে মাথা নাড়ল। দেখুন, একজন শিক্ষক হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি, আপনি আবার অন্য কিছু ভেবে নিয়েন না। এখন বাসে যান। বলে কেবিনের ভেতরে চলে গেল। আশরাফের যাওয়ার দিকে চৈতি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো, কারণ আশরাফের বলা কথাও বুঝতে পারেনি। লোকটা এত তাড়াতাড়ি বললো যে চৈতি লিপ রিডিং করতে পারেনি। ওকে কেবিনে গিয়ে জিজ্ঞেস করবে যে আশরাফ কি বলেছিল। তখন না থাক, পরে না হয় জিজ্ঞেস করবে ভেবেই কলেজ থেকে বেরিয়ে গেল। কেবিনের জানলা দিয়ে আশরাফ বাইরে তাকিয়েছিল। চৈতিকে খুঁড়িয়ে যেতে দেখে আশরাফ মনে মনে ভাবলো, মেয়েটা এই পা নিয়ে যেতে পারবে তো? আমার তো উচিত ছিল ওকে বাসায় পৌঁছে দেওয়া। কেন যে তখন কিছু না শুনেই মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখলাম? এতক্ষণ বাইরে দাঁড়ানোর কারণেই মনে হয় পায়ের ব্যথাটা বেড়েছে। পরক্ষণে নিজের ভাবনাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। চৈতিকে নিয়ে এত ভাবনা কবে থেকে ভাবছে? ওদের মধ্যে সম্পর্ক জাস্ট টিচার স্টুডেন্টের। একজন টিচার নিশ্চয়ই তার স্টুডেন্টকে নিয়ে এত ভাবে না। না, বড্ড বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ব্যাপারটাকে আর এগোতে দেওয়া যাবে না। মেয়েটার কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে ভেবে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। চৈতি কলেজ থেকে বেরিয়ে বাস স্টেশনে এসে দাঁড়ালো বাসের অপেক্ষায়। কম ভিড় থাকলে তবেই ও বাসে উঠবে, নয়তো না। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও কম ভিড় বাস পেল না। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। চৈতি দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি পড়ার আর টাইম পেল না, এখনই বৃষ্টি পড়া লাগলো। এখন নিজের ওপরই রাগ লাগছে।
কেন সে বাসে উঠলো? না, না উঠলে তো আর এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা লাগতো না। কেন সে বাসে উঠলো না? উঠলে তো আর এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতেও লাগতো না। বাস কখন আসবে কে জানে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে রুমাল বের করে হাত মুছতে লাগলো। হাতে খানিকটা বৃষ্টির ফোঁটা পড়েছে। বৃষ্টির ফোঁটা পড়লেই ওর আবার জ্বর ওঠে। সেই জ্বর 4-5 দিনের আগে ছাড়ে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ হাত থেকে রুমালটা নিচে পড়ে গেল। এখন রুমালটা তুলতে নিলে সে বৃষ্টিতে ভিজে যাবে, কিন্তু রুমালটা তো ওকে তুলতেই হবে। আর সে দিয়েছে ওকে রুমালটা, তাই বাধ্য হয়ে নিচু হয়ে রুমালটা তুলতেই যাবে। এমন সময় হঠাৎ ও খেয়াল করলো ওর মাথায় আর বৃষ্টি পড়ছে না। অবাক হয়ে ওপরে তাকাতে আশরাফকে দেখতে পেল। ওর মাথার ওপর ছাতা ধরে আছে, মুখে কিছুটা গম্ভীর ভাব। এইভাবে তাকিয়ে আছেন কেন? উঠুন, সবাই দেখছে। আশরাফের কথা বুঝে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে মোবাইল বের করে টাইপ করে পড়ল। আপনি মানে সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখলাম বাসের জন্য দাঁড়িয়ে আছেন। চৈতি ওপর নিচে মাথা নাড়ালো। আশরাফ কিছু বলতে যাবে হঠাৎ শুভ্র এসে চৈতির মুখের সামনে হাত নাড়িয়ে বলল, চৈতি, আপনি? আপনার দেখা পাবো আশা করিনি। আশরাফ রোকোজকে তাকিয়ে আছে শুভ্রর দিকে। এই ছেলে আবার কই থেকে আসলো? চৈতির নাম জানে কিভাবে? কে এই ছেলেটি? সম্পর্কে চৈতির সাথে বয়ফ্রেন্ড নাকি? ওর এরকম হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে আশরাফের। শুভ্র আশরাফকে দেখে ইশারায় বলল, উনি আমার কলেজের স্যার। আশরাফের দিকে তাকিয়ে মোবাইল টাইপ করে লিখল, উনি আমাদের বাসার উপরে থাকেন। হাই, আমি আশরাফ। আপনিও কি মিস চৈতির মতো কথা বলতে পারেন না? না মানে দেখছি ওনার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, তো তাই কিছু মনে করবেন না প্লিজ। আশরাফের কথা শুনে শুভ্রর মনে হলো চৈতিকে উনি ইচ্ছা করে খোঁচা মেরে কথা বলেছেন। পরে করে নিজের ভাবনাকে ভুল ভাবলো, কারণ একজন টিচার নিশ্চয়ই তার স্টুডেন্টকে খোঁচা মেরে কথা বলবেন না। তাই হাসি মুখে বলল, আমি শুভ্র, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, চৈতি, চলুন আমরা বাসায় যাই, বৃষ্টি কমে এসেছে। চৈতি উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। আসি, ভালো থাকবেন, আর চৈতির প্রতি একটু খেয়াল রাখবেন। জানেনই তো ও অন্য স্বাভাবিক স্টুডেন্টের মতো না। বলে শুভ্র চৈতিকে নিয়ে চলে গেল। আশরাফ ওদের যাওয়ার দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। এই ছেলে চৈতির সাথে কেন এত কথা বলতেছে? ওই মেয়ের জন্য ও সাইন ল্যাঙ্গুয়েজও শিখেছে, কিন্তু কেন? বাহ, বেশ ভালোই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন তো আপনি। চৈতির ইশারায় কথা বলা বুঝে শুভ্র মাথা নিচু করে হেসে বলল, ওই আর কি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে এসে শুভ্র চৈতিকে ইশারায় বলল, উঠুন। আপনার গাড়ি আছে? আগে তো ছিল না, আপনার জন্য আব্বুর থেকে আনা লাগলো। কি বলেন? আমি লিপ রিডিং করতে পারিনি। আসলে আমি গাড়ি বেশি একটা ইউজ করি না, তো তাই দেখেননি। ও আচ্ছা। আমি আপনার কলেজের দিকটাই প্রতিদিনই আসি, তাই আপনি আসার সময় আমার সাথে আসতে পারেন। এতে করে আপনাকে আর ভিড় বাসে উঠতে হবে না। কিন্তু আমি আপনাকে জোর করব না, জাস্ট বললাম আমার কোনো অসুবিধা হবে না, বরং আপনার আরও সুবিধা হবে ওই ভিড় বাসে যাওয়ার থেকে। দেখলেনই তো আজ কি হলো, আমি তো আর সব সময় থাকবো না। চৈতি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গাড়িতে উঠল, কিন্তু আপত্তি বাঁধলো সিট বেল্ট বাঁধা নিয়ে। ও তো কোনোদিন গাড়িতে ওঠেনি। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে সে, গাড়ি না থাকাটাই স্বাভাবিক। শুভ্রকে কিছু বলতেও পারছে না, কি না কি ভাববে। হঠাৎ শুভ্র এগিয়ে এসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে চৈতির মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি চক্ষু কোটর থেকে বেরিয়ে আসবে। কিছুক্ষণ তাকিয়ে নিজের সিটে এসে বসলো। এতক্ষণ জমে থাকা শ্বাস বের করে নিল। একটুর জন্য হৃৎপিণ্ডটা বেরিয়ে আসেনি। নিজেকে সামলিয়ে ধন্যবাদ দিল শুভ্রকে। শুভ্র কিছু না বলে হেসে গাড়ি চালানোতে মন দিল। কিছুক্ষণ পর চৈতি গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। তখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতে ভালোই লাগছে। হঠাৎ চোখের সামনে কিছুক্ষণ পর চৈতি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। কখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতে দেখতে ভালোই লাগছে। হঠাৎ চোখের সামনে আশরাফকে দেখলো, সেও তার গাড়ি নিয়ে ওদের পাশেই আসছে। চৈতি ভ্রুকুচকে ফেললো। উনি আবার কখন ওদের সাথে আসছে সেটাও এতক্ষণ দেখতেই পায়নি। আশরাফকে মনোযোগ দিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে দেখে চৈতি ভাবলো হয়তোবা উনি ওনার গন্তব্যে যাচ্ছে। কাকতালীয়ভাবে মনে হয়ে গেছে। চৈতি জানলা থেকে মুখ সরিয়ে সামনে তাকাতে আশরাফ আর চোখে চৈতির দিকে তাকালো।
গাড়ির জানলা খোলা রাখায় স্পষ্ট চৈতিকে দেখা যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে আছে ও। আশরাফের মাথায় একটা কথা কিছুতেই আসছে না। চৈতির সাথে ছেলেরা যদি ওর বাসার প্রতিবেশী হয় তাহলে চৈতিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে কেনই? কই ওর বাসার প্রতিবেশী তো ওর গাড়ি করে কোনো জায়গায় ড্রপ করে দেয় না, বা হঠাৎ করে দেখা হয়ে গেলেও গাড়ি করে তো বাসায় নামিয়ে দেয় না। তাহলে চৈতির বেলাতেই ওই ছেলে ওকে গাড়ি করে বাসায় নিয়ে যাচ্ছে কেন? এই সম্পর্ক কোনো পাড়া প্রতিবেশীর সম্পর্ক হতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু তো আছে ওদের মাঝে, কিন্তু কি সম্পর্ক আছে ওদের মাঝে? প্রেমের সম্পর্ক কি? এটা ভেবে আশরাফের রাগ হলো চৈতির ওপর খুব। চৈতি মেয়েটাই বা কেমন? একটা ছেলের সাথে গাড়িতে করে, পাড়া প্রতিবেশী হোক তাই বলে গাড়িতে উঠে যাবে? যা ইচ্ছে তাই করুক, তাতে ওর কি? ওর এত হিংসা হচ্ছে কেন? চৈতি যাত্রার সাথে প্রেম করুক, ওর কোনো আসে যায় না ভেবে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সামনে চলে গেল। কিছুক্ষণ পর চৈতি ওর বাসার সামনে এসে পড়ল। গাড়ি থেকে নেমে চৈতি ধন্যবাদ জানালো শুভ্রকে। শুভ্র মাথা নেড়ে বলল, ইটস ওকে। ছেলেটা কে রে? আগে তো কোনোদিন দেখিনি। হাত পা ধুয়ে ঘরের ফ্যান চালিয়ে বিছানায় বসেছে কেবল চৈতি। সারাদিন অনেক ধকল খেয়েছে তার উপর। পায়ের ব্যথাটা এতক্ষণ কমে থাকলেও হুট করে যেন এখন বেড়ে গিয়েছে। বিছানায় পাটা তুলে দেখছিল, এমন সময় মা এক গ্লাস পানি নিয়ে এসে উপরোক্ত কথাটা বলল। চৈতি বুঝতে না পেরে ভ্রকুচকে খাতায় লিখে বলল, কোন ছেলের কথা বলছো? আরে যার সঙ্গে গাড়ি করে তুই আসলি, নিশ্চয়ই ছেলেটা অনেক বড় লোক। দেখতেও তো মাশাআল্লাহ রাজপুত্রের থেকে কম না। কে এই ছেলে? চৈতি বিরক্ত হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে খাতায় লিখে দেখালো, এই ছেলেটা তেমন কেউ না আম্মু, আমাদের বাসার ওপরে থাকেন। একদিন হঠাৎ ওনার সাথে আমার পরিচয়। আজকে আসার সময় বাইরে বৃষ্টি পড়ছিল, আমি দাঁড়িয়েছিলাম, তাই জাস্ট ভদ্রতার খাতিরে উনি আমাকে গাড়িতে করে ড্রপ করে দিয়েছেন। যেহেতু উনিও এখানে থাকেন, এর বেশি কিচ্ছু না। প্লিজ মাথা ঘামিও না ওনাকে নিয়ে। তোমার তো আবার যে কোনো ছেলেকে দেখলেই বিয়ের জন্য তোলপাড় শুরু করা লাগে। আল্লাহর রহমতে এমন কিছু করো না, উনি খারাপ ভাববেন। বললেই হলো নাকি? এত সুন্দর বড়লোক ভালো ছেলে পেয়ে আমি হাতছাড়া করবো? উনি যে ভালো তুমি বুঝলে কি করে? আমার চোখ যে কাউকে দেখলেই বুঝে পেলে সে কেমন। তাছাড়া ও ভালো না হলে কি তোকে ড্রপ করে দিত নাকি? নিশ্চয়ই ওই ছেলে তোরে ভালোবাসে। আম্মু, মানে তুমি কিভাবে এক কথা বলে দিলে যে উনি আমাকে ভালোবাসেন? একদিনের পরিচয়, কেউ কাউকে ভালোবাসে, কেউ কাউকে ভালোবেসে ফেলে। প্লিজ এসব চিন্তা বাদ দাও, আর এখন থেকে আমি খুশি হব। একটু রেস্ট নিব আমি। পরেরটা পরে দেখা যাবে। কিছু খাবি এখন? না, আমার কোনো খিদে নেই। শুভ্র ফ্রেশ হয়ে বসতে যাবে এমন সময় কলিং বেল শুনে মনে মনে ভাবলো, এখন আবার কে আসলো? এমন সময় তো কেউ আসার কথা না। দরজা খুলতে চৈতির মা হেসে বললেন, ভালো আছো বাবা? জি আন্টি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চৈতিকে চেনো? হ্যাঁ হ্যাঁ আন্টি। আমি ওর মা। সরি আন্টি, আগে চিনতে পারিনি, কিছু মনে করবেন না। সমস্যা নেই, এটাই স্বাভাবিক। তুমি তো আমাকে আর আগে দেখো নাই। ভেতরে আসুন না। চৈতির মা ঘরের ভেতর ঢুকে আশেপাশে এক নজরে তাকালো। না, ছেলে বেশ গোছগাছি আছে, চৈতির সাথে খুব ভালো মানাবে। এর মধ্যে একটা চেয়ার এনে শুভ্র বসতে বলল। চৈতির মা বসে হাতে থাকা টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বললেন, নাও বাবা, সন্ধ্যার ইফতারি তোমার জন্য নিয়ে আসলাম। এত কষ্ট করার কি দরকার ছিল? আমি বাইরে থেকে খেয়ে নিতাম। না না বাবা, বাইরের খাবার আনহাইজিনিক জানো তো, শরীর খারাপ করবে তোমার। এর থেকে বাসায় তৈরি খাবার হাজার গুণ ভালো, স্বাস্থ্যসম্মত। তা তো জানি, কিন্তু ঘরে কে বানাবে বলুন? আব্বু আম্মু দুজনেই অন্য জায়গায় থাকেন, একটু দূরেই থাকেন তারা। বানিয়ে দেবার মতো কেউ তো নেই, তাই বাইরের খাবার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। সমস্যা নেই বাবা, তোমাকে আমি প্রতিদিন ইফতার বানিয়ে দিয়ে যাব। এতে তোমারও সুবিধা হবে, আমারও সুবিধা। আপনার সুবিধা মানে? না মানে আমার ডায়াবেটিস তো, কিন্তু বাইরে বেশি একটা যাওয়া হয় না। তোমাকে খাবার দেওয়ার উচিত, একটু হাঁটাও হবে আমার। কিন্তু আপনি এত কষ্ট করবেন কেন আমার জন্য? কষ্ট কই বাবা, তুমি তো আমার ছেলের মতো। নিজের ছেলেকে ইফতারি বানিয়ে দিতে কি কষ্ট লাগে নাকি কারণ? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জি বলুন না। চৈতিকে তোমার কেমন লাগে? চৈতিকে আমার কেমন লাগে মানে? না মানে আমার মেয়েটা কারোর সঙ্গে মেশে না তো, ফার্স্ট দেখলাম তোমার সাথে কথা বলছে, তাই জিজ্ঞেস করলাম। না না আন্টি, ও তো অনেক ভালো। এই তো, ছেলে ভালো বলেছে, তার মানে চৈতিকে ওর পছন্দ হচ্ছে। আচ্ছা,
তাহলে এবার আসি, হ্যাঁ? আমাদের বাসায় একবার বেড়াতে এসো। দুঃখিত আন্টি, আপনাকে কিছু খাওয়াতে পারলাম না। আরে কিছু হবে না, তুমি ছেলে মানুষ, তুমি কি খাওয়াবে? তাও আন্টি। বাদ দাও তো, আমি গেলাম। আচ্ছা, আবার আসবেন? তা তো অবশ্যই। জি, কিছু বললেন? না না বাবা, আচ্ছা চেষ্টা করব। ভালো থাকবেন। তুমিও। বাসায় আসতেই চৈতি খাতায় লিখে বলল, কোথায় গিয়েছিলে তুমি? তেমন কোথাও না, ভালো লাগছিল না তাই এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম। ও আচ্ছা। চৈতির মা স্বস্তি নিঃশ্বাস ফেলেন। যাক বাবা, চৈতি কিছু বুঝতে পারেনি। উনি তো চৈতির ভালোর জন্য এমনটা করেছেন। এতে মিথ্যা বললে কিছু হবে না, বরং এতে যদি ওনার মেয়ের লাভ হয় তাহলে ক্ষতি কোথায়? মিথ্যা বলতেও এসব ভেবে নিজেকে শান্ত করলেন তিনি। মিস চৈতি, ছুটি শেষে আমার সাথে দেখা করবেন। কি রে, তোর সাথে স্যার দেখা করতে চাইছে কেন, তাও আবার পার্সোনালি? জানি না। আচ্ছা, তুই স্যারের সাথে দেখা করিস, আমি তোর জন্য না হয় বাহিরে ওয়েট করব। তুই কেন আবার ওয়েট করবি? আরে কিছু হবে না, আমার এমনিও কলেজ শেষে কোনো কাজ থাকে না, আজেরই বসেই থাকি। আচ্ছা, তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করিস আর মশার কামড় খাস, কেমন? চৈতি আরশিকে বিদায় দিয়ে দরজায় নক করতেই আশরাফ সাথে সাথে দরজা খুলল। যেন এতক্ষণ ওর জন্যই দরজার সামনে দাঁড়িয়েছিল। প্রথমে চমকে উঠলেও নিজেকে শান্ত করে নোটে লিখে আশরাফকে দেখালো। আমায় দেখছিলেন স্যার? হ্যাঁ, কেন? আপনাকে ডাকতে পারেন? আমি একজন স্যার হিসেবে তার স্টুডেন্টকে ডাকার সম্পূর্ণ রাইট আছে আমার, নাকি আপনার থেকে পারমিশন নেওয়া লাগবে? আশরাফের বলা কথাগুলো শুনে চৈতি ভ্রু কুঁচকাল। সামান্য প্রশ্ন করার জন্য কেউ এতগুলো কথা শোনায়? তার চৈতির ধারণার বাইরে ছিল। সে তো ফর্মালিটির জন্য বলেছিল কথাটা, নাকি তার বলা উচিত ছিল? কেন ডেকেছিলেন আমায়? না, এটা বড্ড বেয়াদবি হয়ে যেত, কিন্তু এই কথা বলেও তো কোনো লাভ হলো না, সেই কথা শুনতে হলোই। আমার কথা কি বুঝতে পেরেছেন, নাকি বুঝতে পারেননি? এইভাবে বলদের মতো তাকিয়ে আছেন কেন? কিছু তো বলুন। চৈতি বুঝতে পারলো আশরাফ তার উপর রাগ দেখাচ্ছে, কিন্তু কিসের জন্য? সে কি কোনো ভুল করেছে? না না স্যার, আমি তো জাস্ট এমনি বললাম। কিসের জন্য ডেকেছিলেন আমায় যদি বলতেন? আশরাফ জিজ্ঞেস করতে যাবে সে ওই ছেলের সাথে কেন গায়ে তুলেছিল গতকাল, কিন্তু একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রীকে এই কথাটা জিজ্ঞেস করা বেমানান। নিজের কাছে কেমন যেন লাগছে। চৈতি যদি খারাপ মনে করেও যদি ভাবে ওই ব্যাপারে সে কেন হস্তক্ষেপ করছে, যদি জিজ্ঞেসই করে তাহলে সে কি জবাব দেবে? চৈতির মুখের দিকে তাকাতে দেখলো চৈতি উপরের আশায় চেয়ে আছে তার দিকে। এখন কি বলবে সে? ম্যাথের চ্যাপ্টার 5টা কালকে সম্পূর্ণ করে আসবে, ম্যাথ করতে দিব। এই কথা বলার জন্য আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ক্লাসে মনে ছিল না বলতে, আর এই পড়াটা শুধু আপনার জন্যই পড়া। কেন স্যার, সবাই কি দোষ করেছে, আমি শুধু একা একা পড়বো কেন? গত সপ্তাহে যে মডেল টেস্ট নিয়েছিলাম মনে আছে আপনার? এটা মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। সেই পরীক্ষায় আপনি এত মার্ক পেয়েছেন যে আমার বলতেই লজ্জা লাগছে। আমার স্টুডেন্ট হয়ে ম্যাথে এত কম মার্কস পাবে সেটা আমি আশা কেন কল্পনাও করিনি। এখন ক্লাসের সবার সামনে আমার মার্ক বললে আমার নিজেরই লজ্জা লাগবে। সবাই ভাববে আমি কেমন শিক্ষক যে স্টুডেন্টকে পাস করাতে পারলাম না, আমারই অপমান হবে। আর সামনেই তো টেস্ট এক্সাম, সেখানেও যদি আপনি এমন মার্ক পান তাহলে আপনাকে আর বোর্ড এক্সাম দেওয়া লাগবে না। পরের বছরও ইনশাআল্লাহ এই কলেজেই থাকবেন। তাই যদি কলেজ পাস করতে চান তাহলে আমার কথা আপনাকে মানতে হবে। আশরাফের বলা কথাগুলো বুঝে এখন চৈতির লজ্জা লাগছে। মাথা নিচু করে ফেলল সে। হ্যাঁ, মানছে সে অঙ্কতে একটু কাঁচা, একটু না অনেকটা কাঁচা। কলেজ লাইফে এসে কিনা সে ফেল করবে, এটা শুনলে তো মানুষ হাসাহাসি করবে। কি হলো, কিছু বলছেন না কেন? আপনি কি পড়া শিখে আসবেন কালকে, নাকি আমি সবাইকে আপনার মার্কস বলে বেড়াবো? না না স্যার, আমি কালকে আপনার পড়া শিখে আসবো, কিন্তু এক রাতে একটা চ্যাপ্টার। পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই একটু প্রেশার দিতেই হবে। বাই দ্য ওয়ে, আমি আর কোনো বাহানা শুনছি না, ভালো করে পড়ে আসবেন। আর যেটা বুঝবেন না সেটা রেড পেন দিয়ে মার্ক করে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। জি স্যার। আর কি জানিবার, আমার কথা শেষ নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ বলে সালাম দিয়ে চলে গেল। চৈতির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে জোরে একটা শ্বাস ফেলল। আজকে আসতে এত দেরি হলো যে? আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন? বেশিক্ষণ ওয়েট করিয়ে ফেললাম আমি? না না, আমি তো এইমাত্র আসলাম, সবাইকে বেরিয়ে যেতে দেখলাম, কিন্তু
আপনি বের হচ্ছেন না দেখে বললাম। আর তাছাড়া গতকাল তো আগেই বেরিয়েছিলেন। আশরাফ স্যারের সাথে কিছু কথা ছিল, তাই দেরি হয়ে গেল। আশরাফ স্যারকে? গতকাল যার সাথে কথা হলো উনি? চৈতির উত্তর শুনে শুভ্রের মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো তা সে জানে না, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাকিটা সময় দুজনের মধ্যে কোনো কথা হলো না। বাসার সামনে আসতেই শুভ্র ইশারায় বলল, তাহলে যান, আমার একটু কাজ আছে, একটা জায়গায় যাওয়া লাগবে। কালকে দেখা হচ্ছে। চৈতি মাথা নাড়িয়ে গেটের ভেতর ঢুকতেই শুভ্র ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা, ওর এত মন খারাপ কেন হচ্ছে? আশরাফ চৈতির টিচার হয়, আর ধরুন ওদের মধ্যে কথা হতেই পারে। ও কেন নোটিফিকেশন ভাঙলো? বি পজিটিভ শুভ্র, ওদের মধ্যে জাস্ট টিচার অ্যান্ড স্টুডেন্টের সম্পর্ক, এর বেশি কিছু না। তুই কেন ওভার থিঙ্কিং করছিস? এত ভাবার কিছুই নেই, নিজের কাজে ফোকাস দে। নিজেকে সামলিয়ে গাড়ি ঘুরিয়ে গাড়ি চালানোতে মন দিল। বাসায় ফিরতেই শুভ্রের সাথে আছিস? মার কথা শুনে ভ্রুকুচকে চৈতি জিজ্ঞেস করলো, তুমি ওনার নাম জানলে কি করে? না মানে গতকাল বললাম না, এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম, তো উনি বললেন নতুন এক ভাড়াটে উঠেছে, তার নাম নাকি শুভ্র। তো আমি বুঝলাম তোর সাথে যে ছেলেটাকে দেখেছিলাম ওর কথাই বলছে। উনি ভাড়াটিয়া না আম্মু, এটা ওনার নিজস্ব ফ্ল্যাট। বলো নতুন ফ্ল্যাটে যে উঠেছে। ওই একই হলো। তুই কি প্রতিদিন ওর সাথে আসবি? হ্যাঁ, কেন? কেন আসবি? এটা আবার কেমন প্রশ্ন মা? উনি কাজে আমার কলেজের সামনে দিয়ে যায়, যেহেতু আসার সময় আমার কলেজ সামনে পড়ে, আবার ছুটিও হয় ওই সময়, তাই উনি আমাকে ড্রপ করে দেন। এতটুকু জানার ছিল। আচ্ছা তুই রেস্ট নে। মার কথা চৈতি কিছুই বুঝলো না। অবুঝের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো মায়ের কথাই। একটু রেস্ট নিয়ে ইফতার শেষ করে পড়তে বসলো সে। ফুল চ্যাপ্টার আজকে রাতের মধ্যে শেষ করতে হবে, যেখানে সে একটা চ্যাপ্টার 2 সপ্তাহ লাগায় করতে, তাও ভালো করে পড়া হয় না। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অঙ্ক করাতে মন দিল। কিছুক্ষণ পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা ছুঁই ছুঁই। তার মানে 4 ঘন্টা হয়ে গিয়েছে, অথচ সে এক পেজও শেষ করেনি। মোট কথা তার মাথায় অঙ্কের অটাও ঢুকতেছে না। সারাদিনের ক্লান্তিতে মাথায় ঘুম এসে ভর করেছে। এই পর্যন্ত 5 কাপ চা খেয়ে ফেলেছে সে, তাও ঘুম যেন যাচ্ছেই না। চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো না, এবার মনে হয় একটু ঘুমটা কমেছে। আবার চেয়ারে বসে অঙ্ক করাতে মনোযোগ দিল। চোখে মুখে আলোর ছোঁয়া পেতেই আড়মোড়া ভেঙে নিজের দিকে তাকাতে দেখলো সে চেয়ারে বসে আছে। তার মানে সে কি ঘুমিয়ে পড়েছিল? মোটামুটি অর্ধেক শেষ করতে পেরেছে, বাকিগুলো বোঝা নেই বলে চালিয়ে দেওয়া যাবে। পেন্সিল ব্যাগ থেকে লাল কলম বের করে বাকি অঙ্কগুলো দাগিয়ে ব্যাগ গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। লিপস্টিক লাগিয়ে যা। কেন লাগাবো আম্মু? তুমি তো জানো আমি লিপস্টিক পরি না। চোখ মুখ ফ্যাকাশে লাগছে তোর। বলে লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিল। চৈতি মুছতে গেলেই ওর মা হাত ধরে মাথা দিয়ে বলল, খবরদার মুছবি না, এটার নাম মুছলে অনেকক্ষণ থাকবে। কলেজ থেকে আসলে যেন আমি তোর ঠোঁটে লিপস্টিক দেখতে পাই। আচ্ছা আচ্ছা, মুছবো না, লেট যাচ্ছে। যা। মাঠ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে লিফট থেকে নেমে দৌড়াতে লাগলো। আজকেও লেট হয়ে গেছে। সামনে গাড়ির সামনে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে পায়ের স্পিড আরও বাড়িয়ে দিল। আর মার দেওয়া হিল জুতো পরার ফলেই একটা অঘটন ঘটে গেল। তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে চৈতি জুতোর সাথে পা লেগে গিয়ে একদম শুভ্রের ওপর পড়ল। এই ঘটনায় চৈতি যেমন অবাক হয়েছে তেমন শুভ্রও অবাক হয়েছে। চৈতি তাড়াতাড়ি সরি বলে শুভ্রের থেকে উঠে এলো। শুভ্র এখনও ঘোরের মধ্যে আছে, একটু আগের ঘটনা থেকে বেরোতে পারছে না। শুভ্রকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতি একটু সামনে এগিয়ে শুভ্রের মুখের সামনে নিজের হাত নাড়ালো। হুঁশ ফিরে আসতে নিজেকে সামলে চৈতির জন্য দরজা খুলে দিল। চৈতি গাড়ির ভেতর ঢুকতে যেতেই গাড়ির ওপরের অংশের সাথে জোরে ধাক্কা খেল। কপালে হাত দিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। যে সময়ে তাড়াহুড়ো করতে চায় সে সময়ই হাজারটা অঘটন ঘটে। যেমন আজকেরটাই ধরা যাক। এই পর্যন্ত কতবার বাজে ঘটনা ঘটলো। প্রথমে হোঁচট খেয়ে শুভ্রের ওপর পড়া, আর তারপর গাড়ির সাথে এমন জোরে ধাক্কা খাওয়া। চৈতিকে ব্যথা পেতে দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কপাল তো ফুলে গেছে, বরফ আনবো? এমনিতেই আজকে দেরি হয়ে গিয়েছে, তারপর এখন বরফ এনে কপালে দিলে আরও কলেজে যাওয়া লাগবে না। আশরাফ স্যার নিশ্চয়ই ভাববে আমি ওনার পড়ায় ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছে করে দেরি করে আসছি। শুভ্রকে মানা করে দিল চৈতি। শুভ্র কিছু না বলে নিজের সিটে বসে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর ব্যথা ঠিক হতে শুভ্রের কাছে টিস্যু চাইলো। পেছনের সিট থেকে টিস্যুর বাক্সটা এনে চৈতিকে দিল শুভ্র। লিপস্টিকটা মোছা লাগবে তার,
এভাবে কেউ কলেজে লিপস্টিক দিয়ে যায় নাকি? তাও আবার লাল লিপস্টিক। নিজের কাছেই কেমন যেন লাগছে। নুট কালার বা হালকা কালারের হলে না হয় মানা যেত, কিন্তু লাল লিপস্টিকে কি বিয়ে বাড়ি নাকি কোন অনুষ্ঠানে যাচ্ছে যে তাকে লাল লিপস্টিক ইউজ করা লাগবে? ব্যাগ থেকে আয়না বের করে টিস্যু দিয়ে ঠোঁটে লেগে থাকা লিপস্টিকটুকু মুছতে লাগলো। লিপস্টিক মোছা শেষ হলে টিস্যু বাইরে ফেলে পাশের দিকে তাকাতে দেখলো শুভ্র তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চৈতি হুট করে তাকাবে তা সে কল্পনায় করেনি। হকচকিয়ে ড্রাইভিংয়ে মন দিল সে। কলেজের সামনে আসতে চৈতি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমেই দৌড় দিল ক্লাসের দিকে। চৈতির চাপার দিকে তাকিয়ে থেকে শুভ্রও গাড়ি ঘোরালো। ক্লাসে ঢুকতেই চৈতি দেখল আশরাফ এখনো ক্লাসে আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কি রে, দৌড়ে এসেছিস নাকি? আরশির কথা শুনে চৈতি আরশির দিকে তাকিয়ে মাথা নাড়ল। দৌড়ে আসতে কে বলেছে তোকে? কিছু যদি হয়ে যেত? দেখছিস কিভাবে হাঁপাচ্ছিস, পানিও তো খেতে পারবি না। রোজা রেখে কি দরকার দৌড়ানোর? আরশির কথা শুনে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে বলল, আরে ঠিক আছে, আমি চিন্তা করিস না। আর ওই দিন তো দেখলি দেরি করে আসার কারণে স্যার কি বললো। এর পরেও কি দেরি করে আসতে ইচ্ছা হয়? তুই বল। তাও ঠিক। যাই হোক, আজকে আসবি তো? কোথায়? কোথায় আবার? আমার বাসায়। তোর বাসায় কেন আসবো? আরশি রেগে কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল, আরে মজা করছিলাম। এত সিরিয়াস হয়ে যাস কেন? একটা কথা বলবো। কি কথা? না গেলে হয় না? তুই দেখ, আমি কথাও বলতে পারি না, কানেও শুনি না। তোকে হ্যাপি বার্থডে বলতে পারবো না, তোকে গানও শোনাতে পারবো না, আবার মানুষের কথাও কিছু বুঝবো না। ধর কেউ আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি আরশির কি হও? আমি না হয় ওনার রিডিং করে ওনার জিজ্ঞেস করা প্রশ্ন বুঝলাম, কিন্তু উত্তর দিব কি করে? আমি তো চাইলেও বলতে পারবো না, আবার খাতা কলমে লিখেও দেখাতে পারবো না, তাই না? মানুষ আরও আমার উপর বিরক্ত হবে। কি দরকার মানুষকে বিরক্ত করার? তার চেয়ে বরং তুই তোর কেক কাটার মোমেন্টটা ভিডিও করে রাখিস, ক্লাসে এসে আমি দেখব। তাহলেই তো হয়ে গেল, সব ঝামেলা শেষ, তাই না? কোনো ঝামেলা হবে না। আমি তোর সাথে সাথে থাকবো। কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে আমি তোর হয়ে অ্যান্সার দিব। আর আমার তোর মুখের হ্যাপি বার্থডে শোনা লাগবে না। তোর হাত দিয়ে না হয় আমি শুনে নিব। কেউ তোকে কিছু বলবে না, বলতেই দিব না আমি। আর কিছু বলে ফেললেও তাকে উচিত জবাব দেওয়ার ক্ষমতা আমার আছে। এখন তুই যদি মন থেকে যেতে না চাস তাহলে তো আমার কিছু করার নেই। সবার সাথে যুদ্ধ করতে পারলেও তোর মনের সাথে তো যুদ্ধ করতে পারবো না। তুই না চাইলেই না হয় থাক, জোর তো আর করতে পারি না। তুই কি রাগ করেছিস আমার উপর? না, রাগ করবো কেন? চৈতি কিছু বলতে যাবে তার আগে আশরাফ প্রবেশ করলো ক্লাসরুমে। আর কিছু বলতে পারলো না চৈতি, শুধু ইশারায় সরি বলল। আরশি উত্তরে কিছু বলল না। মুখ ফুলিয়ে ক্লাসে মনোযোগ দিতে দেখে চৈতিও মন খারাপ করে মনোযোগ দিল ক্লাসে। মনে হয় ওর কথাগুলো বলা উচিত হয়নি, কেন যে বলল, ধুর, ভাল লাগে না। ক্লাস শেষে ছুটি হওয়ার পর চৈতির মন খারাপ দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? শুভ্রকে পুরো ঘটনা খুলে বলতে শুভ্র বলল, এক কাজ করুন না, আপনি আপনার বান্ধবীর বার্থডেতে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিন, সব রাগ গলে পানি হয়ে যাবে। যদি কথা না বলে? আরে বলবে না কেন? উনি তো আপনার সাথে রাগ করেছে না যাওয়া নিয়েই, তাই না? এখন আপনি যদি গিয়ে সারপ্রাইজ দেন তাহলে তো রাগ থাকবার কোনো প্রশ্নই থাকে না। তাহলে যাবেন? গুড গার্ল। চৈতি আরশিদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে 10 মিনিট হলো। ওর মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু এসে যখন পড়েছে তাহলে তো যাওয়া লাগবেই। তাও সে যেতে পারছে না। টানা 15 মিনিট নিজের মনের সাথে যুদ্ধ করে গেটের ভেতর ঢুকলো। দরজায় গিয়ে নক করতেই একটা মধ্যবয়স্কা মহিলা এসে চৈতিকে দেখে ভ্রু কুঁচকালো। এতে চৈতির মধ্যে অস্বস্তি দ্বিগুণ হারে বেড়ে গেল। কে তুমি? এখানে কি করছো? এখন সে কিভাবে উত্তর দেবে? কি হলো, কথা বলছো না কেন? চৈতি কাঁধে থাকা ব্যাগ থেকে খাতা কলম বের করতে যাবে তার আগে শুভ্র এসে বলল, আম্মু, উনি হলেন আরশির বান্ধবী, একসাথেই পড়ে ওনারা। শুভ্রকে দেখে যেন চৈতি চোখ বড় হয়ে গেছে বিস্ময়ে। এই ছেলে এখানে কি করছে? মধ্যবয়স্কা মহিলা বিরক্ত হয়ে বললেন, তো এই কথা কি এই মেয়ে বলতে পারে না? তোর কেন বলা লাগলো? আর তুই কি করে চিনিস এই মেয়েকে? আমি যেখানে থাকি সেখানে নিচতলায় থাকেন উনি, আর আমি আরশির সাথে অনেকবার দেখেছি উনাকে। ভেতরে আসো, আমি আরশিকে ডেকে দিচ্ছি। চৈতি মাথা নাড়িয়ে ঘরের ভেতর ঢুকে রুমে থাকা সোফায় বসে পড়ল। শুভ্রকে ইশারায় বলল, পানি হবে? আমি ইফতারের পর থেকে আর পানি খাইনি। একটু অপেক্ষা করুন, আমি আনছি।
শুভ্র কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে চৈতির সামনে রেখে সামনের সোফাটায় বসে পড়ল। চৈতি এক ঢোকে পুরো পানি খেয়ে খালি গ্লাসটার সামনে থাকা টেবিলে রাখতেই শুভ্র বলল, আপনি অবাক হননি? জিজ্ঞেস করবেন না আমি এখানে কি করছি? অবাক তো হয়েছি বটে। আরশিকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আরশি আপনার কি হয়? ছোট বোন। কই, আরশি তো আমাকে কোনোদিন বলেনি যে ওর একটা বড় ভাই আছে। আপন না, ফুফাতো। ও আচ্ছা, আপনি জানলেন কি করে আরশি যে আমার বান্ধবী? আগে জানতাম না, আপনি তো বলেছিলেনই আপনার বান্ধবীর জন্মদিন। হঠাৎ আপনাকে দেখে বুঝলাম আরশি আপনার বান্ধবী, যার কথা আপনি বলছিলেন। আন্দাজ করেই বলেছি। বাহ, আপনার ধারণা শক্তি ভালো তো। সবাই বলে। ওদের কথা শেষ হতেই আরশির আগমন ঘটল। আরশিকে দেখে চৈতি বসা থেকে দাঁড়িয়ে গেল। সকালের ঘটনার জন্য দুঃখিত। আমার ওই সময় ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি যদি জানতাম তুই কষ্ট পাবি তাহলে কোনো দিন কথাগুলো বলতাম না। ইটস ওকে, তুই যখন এসেই পড়েছিস তাহলে আগের কথাগুলো সব ভুলে যা। আমারও বোঝা উচিত ছিল তোর জন্য এখানে আসাটা কঠিন। অবুজের মতো আবদার করেছিলাম, সেই অবুজের আবদার পূরণ করার জন্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, শুভ্র ভাই আর তুই কথা বলছিলি, চিনিস তোরা একে অপরকে? একই অ্যাপার্টমেন্টে থাকি আমরা। শুভ্র ভাই, আপনি তো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেন না, কবে থেকে শিখলেন? মানে কয়দিনই হলো। সহজই তো, আমার আগে থেকেই ইন্টারেস্ট ছিল শিখার। কই, আগে তো জানতাম না যে আপনি ইন্টারেস্ট ছিলেন এই ভাষায় শিখাই। জানলে তো আমিই শিখিয়ে দিতাম। কেন, মানুষের কি ইন্টারেস্ট পরে জন্মাতে পারে না? পারে, বাট হুট করেই। শুভ্রের চাহনি দেখে আরশি শুকনো ঢোক গিলে বলল, আমাকে আম্মু মনে হয় ডাকছে, আমি গেলাম, তোরা কথা বল। আর চৈতি শোন, তুই একটু ওয়েট কর, আমাদের পার্টিটা ছাদে হচ্ছে, সব কাজিনরা মিলে সাজাচ্ছে, একটু দেরি হবে। আর হ্যাঁ, রাতের খাবার খেয়ে যাবি, শুধু কেক খেলেই হবে না। কিন্তু বেশি রাত হলে? শুভ্র ভাই দিয়ে আসবে, উনিও আজকে থাকবেন না এখানে, জাস্ট তোমার জন্মদিনের জন্যই এসেছেন, তোরা একসাথে যাস, খেয়ে দে। বলে আরশি চলে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, আপনার জন্মদিন কবে? জাস্ট ইচ্ছা হলো আর কি। জানি না তো। জানেন না মানে? আপনি আপনার জন্মদিন জানেন না কবে? আগের বার কত তারিখে পালন করেছিলেন জন্মদিন? পালন করিনি তো। এর আগের বার? আগের বারও না। মজা করছেন আমার সাথে? আপনার মনে হয় বলার ইচ্ছা নাই? আচ্ছা, বলা লাগবে না। আমি মিথ্যা কথা বলছি না, সত্যিই জানি না আমার জন্মদিন কবে। তবে বার্থ সার্টিফিকেটে লেখা আছে আমি এপ্রিল মাসের 5 তারিখে জন্মেছি। তবে শুনেছি ওটা নাকি কমিয়ে দেয়া। আমার আসল বার্থ ডেট আমি জানি না। আপনি কোনোদিন আপনার জন্মদিন পালন করেননি? না। কেন না? মানে সবাই তো জন্মদিন পালন করে। আপনার পরিবার কি ধার্মিক? যেহেতু জন্মদিন পালনে নিষেধ আছে, এই জন্য কি তারা জন্মদিন পালন করেন না? না, আমার জন্মটাকে আমার মা শুভ মনে করেন না। একে তো আমি জন্মালাম বোবা কালা হয়ে, আবার আমার জন্মের সময়ই বাবা অফিস থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সব মিলিয়ে আমার জন্মটাকে আমার মা অশুভই ভাবেন, তাই জন্মদিন পালন করেননি। জানেন, ছোটবেলায় যখন দেখতাম সবার মা বাবা ওদের সন্তানদের জন্মদিন পালন করছে, তখন আমিও অপেক্ষা করতাম কবে আমিও সবার মতো জন্মদিন পালন করব। কিন্তু ওই অপেক্ষাটা অপেক্ষাই রয়ে গেল, বাস্তব হলো না। আমি একদিন আম্মুর কাছে জিজ্ঞেস করেছিলাম সবার জন্মদিন পালন হয়, আমারটা কেন হয় না? আম্মু আমার গালে 2টা চড় দিয়ে বলেছিলেন, সবাই তোর মতন না, সবাই জন্মগ্রহণ করেছে ভাগ্য নিয়ে, আর তুই কোনো কিছুই নিয়ে জন্মগ্রহণ করিসনি। তোর মুখে আর দ্বিতীয়বার যেন না শুনি জন্মদিনের কথা। সেদিন থেকে আর কোনোদিন সাহস করিনি জন্মদিন নিয়ে কথা বলার। এখন বড় হয়ে বুঝতে পারছি আম্মু কেন কোনোদিন জন্মদিন পালন করেনি। আসলে আমি জন্মদিন পালনের যোগ্যই না। বলে চুপ করে রইল। শুভ্র এক দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এত কষ্ট নিয়ে বেঁচে আছে, ওর মধ্যে যে এত কষ্ট অপমান রয়েছে, তা সে কাউকে বুঝতেই দেয়নি। এতদিন ধরে মিশছে ও চৈতির সাথে, একবারও তো আন্দাজ করতে পারেনি। সরি, অনেক বেশি কথা বলে ফেলেছি মনে হয়, বিরক্ত হয়ে দুঃখিত। ইটস ওকে। এর মধ্যে আরশি এসে শুভ্র আর চৈতিকে ছাদে যেতে বলল। সব কাজ শেষ, শুভ্র চৈতিকে নিয়ে ছাদে চলে গেল। চৈতি আশেপাশে তাকাতেই মন খারাপ ভালো হয়ে গেল। চারদিকে লাইট ঝলমল করছে। রাতের অন্ধকারের মাঝে পুরো ছাদটা যেন আলোতে আলোকিত হয়ে আছে। তার পাশাপাশি বেলুন তো আছেই, ছাদেও মাঝখানে টেবিল রাখা, আর তার উপর বড় একটা কেক রাখা। যথারীতি আরশি কেক কেটে প্রথমে চৈতিকে কেক খাওয়ালো। আরশির বাবা মা এসব অনুষ্ঠান পছন্দ করেন না,
তাই তারা আসেননি। তবে তাদের জন্য কেক আলাদা করে রাখা হয়েছে। কেক কাটা শেষে চৈতি বেসিনে গেল হাত মুখ ধুতে। সারা মুখে কেকের ক্রিম লাগানো, আর সে লাগিয়েছে। হাত মুখ ধুতে ধুতে একটা কম বয়সী ছেলে আসলো। দেখে মনে হয় 7 বা 8-এ পড়ে। তুমি নাকি কানে শুনতে পাও না? আচ্ছা, তাহলে একটা পরীক্ষা নেওয়া যাক। যেহেতু তুমি কানে শুনতে পাও না, সেহেতু তোমার কানের কাছে চিৎকার করলেও কোনো সমস্যা বা অসুবিধা হবে না, তাই না? কারণ তুমি কানে শুনতে পাও না। চৈতি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা তার বন্ধুদের নিয়ে চৈতির কানের কাছে জোরে জোরে চিৎকার করা শুরু করলো। কি হচ্ছে এখানে? শুভ্রের ধমকানি শুনে ছেলেটার সব বন্ধু ভয় পেয়ে দৌড়ে চলে গেল। কি হলো? কথা বলছিস না কেন? ছেলেটা আমতা আমতা করতে করতে বলল, মজা করছিলাম। মজা? এটা তোদের কাছে মজা মনে হচ্ছে? একটা মানুষকে কষ্ট দিয়ে তোরা মজা নিচ্ছিস? স্কুলে এসব শেখানো হয় তোদের? জীবনে বোবা কালা মানুষ দেখিনি তো, তাই সামলাতে পারলাম না। দেখতে চাইছিলাম উনি সত্যি শুনতে পারেন কিনা। আরাফ, শুভ্রের চিৎকার শুনে আরাফ ভয়ে কেঁপে উঠল। ইচ্ছা করছে তোর গালে দুটো চড় মারি। একটা মানুষকে নিয়ে এসব কথা বলতে তোর বিবেকে বাঁধলো না? মানুষটা কি ইচ্ছা করে এমন হয়েছে? আজকে উনার বদলে যদি তুই এমন হতি, তোর কানের পাশে যদি কেউ চিৎকার করত, তাহলে কি করতি? শুক্রিয়া কর তোর এই অবস্থা হয়নি দেখে। আর কোনো দিন এমন করবি না। যদি দেখি তাহলে সত্যি সত্যি তোরে দুটা চড় মারতে আমার হাত কাঁপবে না। আপুকে সরি বলে যা। কিন্তু ও তো শুনতে পাবে না, বলে কি হবে? সেটা তোর জানার বিষয় না। তোকে সরি বলতে বলেছি, বলবি। সরি আপু। চৈতি কিছু না বলে মলিন হাসলো শুধু। চৈতিকে হাসতে দেখে আরাফ অবাক হয়ে গেল। তাহলে কি মেয়েটা শুনতে পেয়েছে ও সরি বলাটা? ছোট মাথায় কিছু বুঝলো না সে। মাথা নিচু করে চলে গেল। শুভ্র একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো। অতঃপর চৈতির দিকে চেয়ে ইশারায় বলল, ঠিক আছেন আপনি? কিছু মনে করবেন না। ছোট মানুষ বুঝতে পারেনি, তাই এমন একটা কাজ করে ফেলেছে। আমি কিছু মনে করিনি। ধন্যবাদ, শুনে ভালো লাগলো। কিন্তু শুভ্র চৈতির চোখের কোণায় পানি দেখে বুঝলো মেয়েটা কি পরিমাণ কষ্ট পেয়েছে। আচ্ছা, সবাই এমন কেন? কেউ ওনাকে কেন বুঝতে চায় না? নিজের জন্মদাতা মাও না? আচ্ছা, সবাই ওকে কষ্ট দিয়ে কি মজা পায়? এমন একটা মেয়েকে কষ্ট কি করে দিতে পারে? ও তো কোনোদিন দিতে পারবে না। বুক কাঁপবে ওর। এসব ভেবে একটা শ্বাস ফেলে শুভ্র বলল, চলুন, ওখানে গান হচ্ছে। গিয়ে কি হবে? আমি তো গান শুনতে পারবো না। চৈতির কথায় বুকের মাঝে ধক করে উঠল। মেয়েটা এত কঠিন কথা কি করে বলতে পারে? গান শোনা লাগবে না, গিয়ে জাস্ট বসে থাকবেন, তাহলেই হবে। চলুন। চৈতি কিছু না বলে শুভ্রের পিছু পিছু হাঁটতে লাগলো। গিয়ে দেখলো সবাই মাদুর পেতে বসেছে। সামনে গিটার রাখা। একটা ছেলে গান গাইছে। চৈতিকে দেখে আরশি হাত নাড়িয়ে বলল ওর পাশে বসতে। চৈতি গিয়ে আরশির পাশে বসলো। শুভ্র ভাই, আপনিও তো গান গাইতে পারেন, গান না একটা? না না, অনেক দিন গান গাই না, ভুলে গেছি সব। আরে গান না, চৈতির জন্য হলেও গান। চৈতির কথা শুনে শুভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। চৈতির দিকে মিষ্টি করে হেসে সামনে গিয়ে গিটার নিয়ে দাঁড়ালো। শুভ্রের হাসির কারণ খুঁজে পেল না চৈতি। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, আমার গাওয়া গানটা আপনার জন্য মিস চৈতি। গানটাকে অনুভব করুন। সবাইকে অবাক করে দিয়ে কি যেন ভেবে শুভ্র একটা ছেলের কাছে গিটারটা দিয়ে কানে কানে গানের নাম বলে ওকে বাজাতে বলল। শুভ্র যে গিটার বাজাতে পারে না ব্যাপারটা এমন নয়, কিন্তু ওর মাথায় অন্য কিছু ঘুরছে, সেটা চৈতির জন্যই। অতঃপর গিটারটা দিয়ে নিজের জায়গায় বসে পড়ল। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে, নিজে জ্বলে যাব আমি সেই নৌকো হব যে তোমায় পার করে, নিজেই ডুবে যাব হব সেই চোখ যে তোমায় দেখেই বুঝে যাব, হব সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হব, হব সেই চাঁদ যে হয়ে গেল রাত, তোমাকে আলো দেবে দিন ফিরে এলে, আবার ফুরিয়ে যাব, শুধু ভালোবেসো আমায়। পুরোটা গান শুভ্র মুখে গিয়েছে, সাথে চৈতি যাতে রিলিক্স বোঝে, গানের অর্থ বোঝে, সেজন্য পুরো গানটা হাত দিয়ে ইশারা করেও গিয়েছে। চৈতি অবাক হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। কই, কেউ তো ওর জন্য এভাবে গান গায়নি, তাহলে শুভ্রই কেন? শুভ্র ভাই, আপনার মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। চৈতি যাতে আপনার গানের অর্থ বুঝে সেই জন্যই ওকে ডেডিকেট করে গাইলেন, তাই না? আরশির কথা শুনে শুভ্র চৈতির দিকে তাকিয়ে ওর অবাক বিস্মিত হওয়া চেহারা দেখতে পেল। এই চেহারা দেখে মাথা নিচু করে হেসে আরশিকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় তোর মতো গোবর নাই যে এই সামান্য ব্যাপারটা মাথায় আসবে না। আপনার প্রশংসাও করা যায় না, শুধু পিঞ্চ মেরে কথা বলেন। প্রশংসা করতে যাস কেন? আমি বলছি তোরে। খাওয়া দাওয়া শেষে শুভ্র আর চৈতি রওনা দিল বাসার উদ্দেশ্যে। আজকে গাড়ি নাই আমার কাছে,
আর এত রাতে কিছু পাবো বলেও তো মনে হয় না। হেঁটে যেতে পারবেন তো? আমার হেঁটে যাওয়ার অভ্যাস আছে, আর আশির বাসাটা তো এত দূরেও না যে হেঁটে যেতে পারবো না। কিন্তু আপনি তো হিল জুতা পরে আছেন, যেতে পারবেন তো? হুম। তাহলে তো ভালোই। কিছুক্ষণ পর চৈতি পাশের একটা বেঞ্চে বসে পড়ল। চৈতিকে বসে পড়তে দেখে শুভ্র অবাক হয়ে বলল, কি হলো, বসে পড়লেন যে? চৈতি এখন শুভ্রকে কি করে বলবে যে তার পায়ের অবস্থা বেহাল হিল জুতো পরে? খুব তো বলেছিল হিল জুতো পরে হাঁটতে পারবে, এখন কি হবে? কেন যে বলতে গেল? হিল জুতো পরার অভ্যাস ওর একদমই নেই, তা আবার নতুন জুতো। পায়ের পেছনের দিকটা জ্বলছে খুব, কিন্তু এখন কি বাহানা দেবে? ব্রেঞ্চটা অনেক সুন্দর তো, তাই বসতে ইচ্ছে হলো। 5 মিনিট বসে আবার হাঁটা শুরু করব। আপনিও বসুন না, অনেক তো হাঁটলেন। শুভ্র কিছু না বলে চৈতির পাশে বসে পড়ল। 1 মিনিট পার হতেই বসা থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেলেন যে, কোনো সমস্যা? আসলে আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। বলেই চলে গেল। চৈতি আরামে বসলো। ভালোই হয়েছে। ওনার কাজ শেষ হতে নিশ্চয়ই সময় লাগবে, ততক্ষণে আমার পায়ের ব্যথা একটু কমে যাবে। ভেবেই ব্যাগ থেকে মোবাইল বের করে ফেসবুক স্ক্রলিং করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শুভ্র ফিরে আসলো। শুভ্র যে এসেছে তা চৈতি এখনো দেখেনি। চৈতিকে মোবাইল চালাতে দেখে শুভ্র কিছু না বলে চৈতির পায়ের কাছে নর্মাল স্যান্ডেল জোড়া রেখে দিল। চৈতি এতক্ষণ হুঁশ আসলো, ততক্ষণে শুভ্র ওর পাশেই বসে পড়েছে। শুভ্রের দিকে তাকাতে শুভ্র পকেট থেকে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে চৈতির হাতে রেখে বলল, পায়ের যেখানে জ্বলছে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে জুতাগুলো পরে ফেলুন। আর পায়ে বর্তমানে যে জুতা জোড়া আছে তা এই ব্যাগের মধ্যে রেখে দিন। আপনি জানলেন কি করে আমার পায়ে যে ব্যথা? আর এখন জুতা কিনতে গেলেনই বা কেন? আমি একটু পরে এমনিই হাঁটতে পারতাম। হ্যাঁ, এমনি হাঁটেন আর পরে পায়ে ইনফেকশন বানান, তখন মেবি বেশি ভালো হতো। ঘরে বসে থাকতেন, কলেজে যাওয়া লাগতো না। আমি সেটা বলিনি। হয়েছে, হিল জুতা খুলে স্যান্ডেলগুলো পরেন, আরাম লাগবে। চৈতি মাথা নেড়ে পায়ে ব্যান্ডেজ দিয়ে স্যান্ডেলগুলো পরলো। সত্যি আরাম লাগছে এখন। এতক্ষণ কি যে লাগছিল, যদিও ব্যথাটা পুরোপুরি যায়নি, হালকা রয়ে গেছে। হাঁটতে পারবেন? হুম। শিওর? আবার জুতার মতো যেন না হয়। সত্যি হাঁটতে পারবো? তাহলে চলুন। এমনিতেই রাত হয়ে গেছে অনেক, আল্লাহই জানে দারোয়ান গেট বন্ধ করে দিছে নাকি, তাহলে সারা রাত বাহিরে থাকা লাগবে। আমি তো ভুলেই গিয়েছিলাম গেটের কথা। চলুন, আমার মার সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, অনেক ভালো মানুষ, মিশুকও বটে। আমাকে নিজের ছেলের মতো ভেবে নিয়েছিলেন, ইফতারিও এনেছিলেন। উনি কি আপনাকে আমার সম্পর্কে কিছু বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন? মানে উনি কি বলেছেন আমার মেয়েটাকে তোমার কেমন লাগে? অনেক লক্ষ্মী মেয়েও, ওর মতো মেয়ে পুরো দুনিয়াতে পাওয়া দুষ্কর। একটু কথা বলো আমার মেয়ের সাথে, এরকম কিছু। হ্যাঁ বলেছিলেন তো, আপনি জানলেন কি করে? আমার মার কথায় কিছু মনে করবেন না, উনি এরকমই। আমার বিয়ে হচ্ছে না দেখে একটু চিন্তায় আছেন, তাই আবল তাবল কি কাজ করেন তিনি নিজেও জানেন না। আরে না না, আমি কিছু মনে করিনি, বরং আমার তো উনাকে অনেক পছন্দ হয়েছে। কি সুন্দর বাবা ডাকে নামায়, আর উনার হাতের বানানো ইফতারিগুলো অনেক মজার ছিল, পুরোটা খেয়েছি আমি। ওটা আমার হাতের বানানো ইফতার ছিল, আম্মু বানায়নি। ওই একই হলো, সব সময় বাইরের ইফতারি খেয়ে খাবারের উপর থেকে মনই উঠে গিয়েছিল। অনেক দিন পর বাসায় বানানো ইফতারি খেয়েছি। কেন, আপনার বাবা মা কোথায়? আম্মু আরশিদের সাথে থাকে। কেন আপনি থাকেন না কেন ওদের সাথে? ওই যে বাসায় এসে পড়েছে, থ্যাঙ্কস গড, গেটে তালা দেয়নি এখনো। চৈতির মনে হলো শুভ্র যেন কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই আর মাথা ঘামাতো না। কাউকে তো সে জোর করতে পারে না, অধিকারও তো নেই তার। তাই মাথা না ঘামিয়ে নিজের বাসায় চলে গেল। শুভ্র চৈতির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকাতেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। সরি চৈতি, আপনাকে আমি সব কিছু শেয়ার করতে পারলেও এই কথাটা শেয়ার করতে পারবো না। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে লিফট থেকে নেমে নিজের বাসায় চলে গেল। চৈতি বাসায় যেতেই ওর মা কাছে ডেকে এনে বললেন, চৈতি, কালকে তোর একটা রেস্টুরেন্টে একজন ছেলের সাথে দেখা করা লাগবে। কেন? ছেলের নাকি তোকে দেখে অনেক পছন্দ হচ্ছে, আমাকে ফোন করে জানালো, তাই তোর সাথে দেখা করতে চাইছে। চৈতি ডেকে কিছু বলতে যাবে, তার আগে তার মা বলে উঠল, ওই ছেলে তোর সমস্যার কথা জানে, সব জেনে শুনেই দেখা করতে চেয়েছে। দেখ, আমিও চাই না ওই ছেলের সাথে তোর বিয়ে হোক। শুভ্র ছেলেটা আমার অনেক পছন্দ হয়েছে, ছেলেটা মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট। কিন্তু ওই ছেলে আমার বান্ধবীর ছেলে, আমার বান্ধবীকে তো সরাসরি না করতে পারি না, তাই না? তুই জাস্ট দেখা করে আয়।
পরে এসে বলে দিস তোর ছেলেকে পছন্দ হয়নি। কিন্তু প্লিজ আমার মান সম্মানটার কথা ভাব। আচ্ছা, কোথায় যাচ্ছিস? শুভ্রের কাছে ওনাকে যে বলতে হবে তো, নয়তো উনি কলেজের সামনে দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, মানুষ আবার দেখলে খারাপ ভাববে। তাও তো ঠিক। আচ্ছা, কালকে বলবো না হয় কলেজে যাবার সময়। তাই করিস, এখন গিয়ে রেস্ট নে। কলেজ ছুটির সময় আপনাকে আমার জন্য ওয়েট করা লাগবে না। কেন, কোথাও যাবেন? আসলে আম্মুর ফ্রেন্ডের ছেলের সাথে দেখা করতে হবে, তাই কলেজ শেষে সরাসরি ওই রেস্টুরেন্টে চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক বললেন কেন? আপনাকে ছেলে দেখতে আসবে তো বেস্ট অফ লাক বলবো না? আমি চাই অনেক ভালো একটা ছেলের সাথে আপনার বিয়ে হোক, যাতে আপনি সুখী থাকেন। আপনাকে যেন মানুষের কাছ থেকে কথা শুনতে না হয়। শুভ্রের কথা শুনে চৈতি অবাক হয়ে শুভ্রের দিকে তাকালো। পরক্ষণেই ভাবলো তার ভালোর কথা চিন্তা করে বলেই তো এসব বলল। আচ্ছা, তবে আসি। বাসায় এসে বলবেন কিন্তু ছেলেকে আপনার পছন্দ হয়েছে কিনা। চৈতি উপর নিচ মাথা নাড়ালো। শুভ্র হেসে নিজের গাড়িতে উঠে চলে গেল। চৈতি শুভ্রের যাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্লাসে চলে গেল। গিয়ে আরশির কাছে বসতেই আরশি বলল, কি রে, তোর মুখ এমন কালো হয়ে আছে কেন? কিছু কি হয়েছে? না তো। সত্যি করে বল, আমি জানি তুই মিথ্যা বলছিস। আজকে এক ছেলের সাথে দেখা করতে হবে। ছেলেটা আম্মুর বান্ধবীর ছেলে। উনি আমার সম্পর্কে সবকিছু জেনে শুনেই দেখা করতে চেয়েছে। তাহলে তো ভালোই হলো, এবার মনে হয় তোর বিয়েটা হয়েই যাবে। কিন্তু আমার তো খুশি হবার কথা, আমি কেন যেন খুশি হতে পারছি না। বারবার মনে হচ্ছে ছেলে যাতে আমাকে মানা করে দেয়। এতদিন তো ভাবতাম যার তার সাথে আমার বিয়ে হলেই হয়, কিন্তু এখন কেন মন থেকে খুশি হতে পারছি না। শুভ্র ভাইকে ভালোবেসে ফেলেছিস? আরশির কথা শুনে চমকে আরশির দিকে তাকিয়ে বলল, ওনাকে কেন আমি ভালোবাসবো? কি সব যা তা বলছিস? তাহলে তোর হাত কাঁপছে কেন? ওই হাত কাঁপছে, এসব ফালতু কথা একদম বলবি না। উনি আমাকে বলেছেন ছেলের যাতে আমাকে পছন্দ হয়। ওনাকে ভালোবেসে ফেললেই বা কি হবে? উনি তো আমাকে ভালোবাসেন না, জাস্ট মানবতার খাতিরে সাহায্য করে এসেছেন। হ্যাঁ মানছি, শুভ্র ভাইয়ের মন ভালো, উনি সবাইকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু ওনার চোখে আমি তোর জন্য চিন্তা ভালোবাসা দেখেছি। আমার দেখা তো আর ভুল হতে পারে না। ভুলেই দেখেছিস তুই। আচ্ছা একটু চুপ থাক, ভালো লাগছে না কিছু। আমার কথাটা একটু ভেবে চিনতে দেখিস, শুভ্র ভাই তোকে নিশ্চয়ই ভালোবাসে। কোনো মেয়ের প্রতি আমি ওকে এতটা যত্নশীল হতে দেখিনি যতটা তোর প্রতি শুভ্র ভাইকে হতে আমি দেখেছি। তোর কাছে কিছু টাকা হবে? আসলে আসার সময় টাকার ব্যাগটা আনতে ভুলে গিয়েছি। আরশি নিজের ব্যাগ থেকে 1000 টাকার নোট নিয়ে চৈতির দিকে এগিয়ে দিল। এত টাকা লাগবে না, 100 টাকা হলেই হবে। রেস্টুরেন্ট বেশি একটা দূরে না। কত রকম বিপদ থাকতে পারে না, প্রয়োজন হলে তো কাজে লাগাতে পারবি। তোর কাছে টাকাটা রাখ, পরে দিয়ে দিস। আমার কাছে ভাঙতি টাকা নাই, নিলে নে, না হলে যাই আমি। আচ্ছা দে, কালকেই তোকে ফেরত দিয়ে দিব, চিন্তা করিস না। এক যুগ পরে দিলেও কোনো সমস্যা নাই আমার। তো দেরি হয়ে যাচ্ছে, আর নিজের মনের বিরুদ্ধে কিছু করিস না, নিজের মনের কথা শুনবি। না হলে আজকে হোক বা কয়েক বছর পর ঠিক পস্তাবি। মনে হবে কেন আগে কাজটা করলাম না, পরে যাতে আফসোস না করিস, দেখিস। চৈতি আরশির যাবার দিকে তাকিয়ে থেকে একটা সিএনজি নিয়ে রেস্টুরেন্টের দিকে রওনা হলো। রেস্টুরেন্টের ভেতর যেতেই একটা ছেলে এসে বলল, আপনি চৈতি? কথা বুঝতে পেরে চৈতি মাথা নাড়ালো। ছেলেটা একটা টেবিলের দিকে ইশারা দিয়ে বলল, ওই যে ওখানে চলুন। চৈতি সিটে বসতেই ছেলেটা বলল, কিছু অর্ডার করব, কি খাবেন বলুন। চৈতি খাতায় লিখে বলল, আমি কিছু খাবো না। তা বললে হয় নাকি? প্রথম দেখা খালি মুখে কিভাবে যেতে দেয়? 1 কাপ কফি অর্ডার করি? কফি খেতে পারি না, তিতা লাগে। তাহলে জুস? ওয়েটারকে ডেকে জুস আর কফি অর্ডার দিয়ে বলল, আমার নাম নিলয়, নিশ্চয় শুনেছেন। জি। আপনার সম্পর্কে সব জানি। আপনাকে পছন্দ হয়েছে। শান্ত স্বভাবের মেয়ে আপনি, কিন্তু দেখুন, আপনার সাথে চলতে আমার অনেক অসুবিধে হবে। যেহেতু আপনি শুনতে পান না, সেহেতু কোনো একটা কাজের সময় আপনাকে অন্য রুম থেকে ডাকা যাবে না যে আমার এটা লাগবে। আবার সব সময় তো হাতের লেখা পড়ে কথা বোঝা সম্ভব না, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি নিশ্চয় শুনেছেন যে আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। মাস শেষে যে টাকা পাই তা অনেক কম।
দুজনে চলতে কষ্ট হবে, তার উপর কয় মাস পর যদি আমাদের বাচ্চা হয় তাহলে তারও ভরণ পোষণের জন্য টাকা লাগবে। আপনি এসব কেন বলছেন? কিছু মনে করবেন না, আপনার মা যদি বেশি না কয়েক লাখ টাকা দিত তাহলে একটা বিজনেস শুরু করতে পারতাম, এতে আপনিও সুখী হতেন। আপনি কি যৌতুক চাচ্ছেন? না না, যৌতুক কেন চাইবো? এটা তো আমি শুধু একা ভোগ করব না, তাই না? আপনি আমাদের বাচ্চার ভালোর জন্যই চাচ্ছি। এটাকে কি যৌতুক বলে? আপনি ইনডাইরেক্টলি যৌতুকের কথাই বলছেন। দেখুন, আমি কাউকে যৌতুক দিয়ে বিয়ে করব না। ভেবে দেখুন, আমাকে বিয়ে না করলে আপনি সারা জীবন কুমারী থেকে যাবেন, কেউ আপনাকে বিয়ে করবে না। এর চেয়ে কয়েক টাকা খরচ করে যদি আপনার বিয়েটা হয় তাহলে অসুবিধাটা কোথায়? সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি দরকার হলে সারা জীবন কুমারীই থাকবো, তবু আপনার মতো মানুষকে আমি যৌতুক দিয়ে কোনো দিন বিয়ে করব না। যা বলছেন সব ভেবে বলছেন তো? অবশ্যই। পরে আবার পস্তাবেন না কিন্তু। প্রশ্নই আসে না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এতক্ষণ যে আপনি আমাকে অপমান করলেন আমার শারীরিক ত্রুটি নিয়ে। ওটাকে কি অপমান বলে নাকি? আমি যা সত্যি তাই বলেছি। আপনার মতো মেয়েকে বিয়ে করবে, তাও আপনার 7 জনমের ভাগ্য যে আমার মতো একটা ছেলে যৌতুকের বিনিময় হলেও আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আজকাল দেখছি সত্যি কথা বললেও দোষ। দয়া করে আপনি আসতে পারেন, আর যাওয়ার সময় আপনার কফির বিল দিয়ে যাবেন। আপনার কফির বিল আমি দিতে পারবো না। হাজির কোথাকার। বিড়বিড় করতে করতে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে নেমে গেল। চৈতি হালকা হেসে জুস খাওয়াতে মন দিল। এখন একটু শান্তি লাগছে। জুস খেতে খেতেই হঠাৎ নাকে ধোয়ার গন্ধ এলো। এখানে ধোয়া আসলে কোথা থেকে ভেবে পেল না সে। আশেপাশে তাকাতে দেখলো পুরো রেস্টুরেন্ট খালি, যেটা একটু আগেও ভরাট ছিল। ধোয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। চৈতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এখনো বুঝতে পারছে না রেস্টুরেন্টের হঠাৎ করে কি হলো। রেস্টুরেন্টে কি আগুন লেগেছে? কেউ ওকে ডাকলো না কেন? কিছুক্ষণ পর পর কাশি আসছে, তার সাথে শ্বাসকষ্ট তো রয়েছেই। না, ওকে এখান থেকে বের হতে হবে ভেবে চেয়ার থেকে উঠে একটু হাঁটতেই আরশি কলেজ ছুটির পরই চৈতিদের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়ে শুভ্রকে ফোন করলো। ফোন রিসিভ করতে আরশি বলল, আমি আপনার বাসার নিচে, তাড়াতাড়ি আসেন। বলেই ফোন রেখে দিল। শুভ্র কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে এমন কেন? এভাবে কেউ হুট করে ফোন দিয়ে নিচে আসতে বলে? উত্তরে যে কিছু বলবে তারও তো সুযোগ দেয়নি মেয়েটা। হাজব ভাবতে ভাবতে দরজায় লক করে নিচে গেটের সামনে যেতেই আরশিকে দেখতে পেল। কাঁধে ব্যাগ দেখেই বুঝলো কলেজ থেকে সরাসরি এসেছে। কি রে, কি এমন দরকার পড়লো যে কলেজ থেকে ডাইরেক্ট আমার বাসায় চলে আসলি? চৈতি যে রেস্টুরেন্টে ছেলের সাথে দেখা করতে গেছে জানেন? হ্যাঁ, না জানার কি আছে, ওই তো বললো। ওকে গিয়ে নিয়ে আসুন। ও বাসা থেকে টাকার ব্যাগ নিতে ভুলে গেছে, ওর কাছে এখন 1 টাকাও নাই। কিন্তু আমার তো একটু কাজ ছিল। ও আসবে কি করে? আমি রেস্টুরেন্টের ঠিকানা, নাম সবকিছু মেসেজে জানিয়ে দিচ্ছি, আপনি যান। আচ্ছা, একটু রেডি হয়ে আসি। আমি গেলাম। শুভ্র ঘরে ফিরে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গুলশানের কোনো একটা রেস্টুরেন্টেই নাকি দেখা করতে গিয়েছে। কিছু দূর যেতেই হঠাৎ একটা রেস্টুরেন্টের কাছে ভিড় দেখতে পেল। দূর থেকে যা বুঝলো ওই রেস্টুরেন্টে আগুন লেগেছে। কাজ করে কিভাবে এরা যে আগুন লাগার চান্স থাকে? এত এত মানুষ যায়, একটু সাবধানে কাজ করলেই তো হয়। না জানি কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে মনে বিরক্ত হয়ে গাড়ির সামনে আগাতে নিয়েই কি একটা মনে করে গাড়ি থামালো। এই রেস্টুরেন্টে আবার চৈতি নেই তো? রেস্টুরেন্টের নামটা কেমন চেনা চেনা লাগছে। মনে মনে দোয়া করছে এই রেস্টুরেন্টে যেন চৈতি না থাকে। কাপা কাপা হাতে মোবাইল বের করে মেসেজে গিয়েই নামটা দেখে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে যেতেই কয়েকটা পুলিশ থামিয়ে বলল, ভিতরে আগুন লেগেছে, দেখতে পারছেন না? রেস্টুরেন্টের ভিতরে আমার পরিচিত একজন আছে। ভিতরে কেউ নেই। আছে, আমি শিওর। আপনি জানলেন কি করে? দেখুন, মেয়েটা যে হট্টগোল শুনে বেরিয়ে আসবে তার কোনো চান্স নেই, কারণ সে কানে শুনতে পারে না। আর ভিতরে থাকলে চিৎকার করে যে কাউকে ডাকবে সেটাও পসিবল না, কারণ সে কথা বলতে পারে না। উনি নিশ্চয়ই বেরিয়ে গিয়েছেন, আপনি শুধু শুধু টেনশন করছেন। আমি নিজে গিয়ে চেক করতে চাই। কিন্তু এতে আপনার ক্ষতি হবে। আমার কোনো ক্ষতি হবে না, যেতে দিন আমাকে। আমি জাস্ট শিওর হতে চাই যে উনি ভিতরে আছেন কিনা। প্লিজ যেতে দিন আমাকে। দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমার হাতে কিছু করার নেই। একজনের জীবন বাঁচাতে আমি আরেকজনকে বিপদে ফেলতে পারি না। আমার যদি কিছু হয় তার দায়ভার আমি নিব, আপনাকে বিপদে ফেলাবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। মেয়েটা অসহায়,
ও নিজেও কিছু করতে পারবে না, সাহায্যের জন্য চিৎকারও করতে পারবে না। প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু যেতে দাও ওকে, এখনো আগুন অতটাও ছড়ায়নি, যেতে পারবে না ও। যেতে দাও ওকে, ওনাকে তুমি আটকে রাখতে পারবে না। কথাটা শুনে শুভ্র আর পুলিশ অফিসার দুজনেই পাশে তাকালো। লোকটাকে দেখেই পুলিশের লোকটা বলল, অবশ্যই স্যার, আপনি যেতে পারেন। শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে বিয়ের রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। চৈতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এখনো বুঝতে পারছে না রেস্টুরেন্টে হঠাৎ করে কি হলো। রেস্টুরেন্টে কি আগুন লেগেছে? কেউ ওকে ডাকলো না কেন? কিছুক্ষণ পর পর কাশি আসছে। তার সাথে শ্বাসকষ্ট তো রয়েছেই। না, ওকে এখান থেকে বের করতে হবে ভেবেই চেয়ার থেকে উঠে একটু হেঁটে সামনে যেতেই পড়ে যেতে নিল। কেউ একজন 2 হাত দিয়ে আঁকড়ে ধরল। চৈতি তাকাতেই শুভ্রের মুখ ভেসে উঠল। চৈতি, চোখ বন্ধ করবেন না, চোখ খোলা রাখুন। কিচ্ছু হয়নি আপনার, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। বলে পকেট থেকে একটা রুমাল বের করে চৈতির মুখের সামনে ধরল, যাতে ধোঁয়া নাকে যেতে না পারে। চৈতি এত ধোঁয়ার মাঝে শুভ্রের বলা কথাটুকু বুঝতে পারল না। চলুন। এক হাতে জড়িয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়ির নিচে আগুন থেকে ভয়ে চৈতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। চৈতিকে দাঁড়াতে দেখে শুভ্র বলল, কি হলো? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আমাদের হাতে বেশি সময় নেই। চৈতি তখনও ভয়ে কাঁপতে কাঁপতে আগুনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চৈতিকে ছেড়ে ইশারায় বলল, চৈতি, আমাদের যেতে হবে এখান থেকে। সিঁড়ির নিচের দিকে তাকাবেন না, চোখ বন্ধ করে রাখুন। দরকার হলে প্লিজ চলুন এখান থেকে, নইলে পরে আটকা পড়ে যাব দুজনে। শুভ্রের কথা শুনে চৈতির হুঁশ ফিরল। মাথা নেড়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। রেস্টুরেন্ট থেকে নেমে একটা পার্কের বেঞ্চে বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে এক বোতল পানি এনে চৈতির দিকে এগিয়ে দিল শুভ্র। শুভ্রের হাত থেকে পানির বোতল নিয়ে এক ঢোকে পুরো পানির বোতলের পানি খেয়ে একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ঠিক আছেন আপনি? হুম। চলুন ডাক্তারের কাছে যাই। না, আমার ডাক্তার দেখানো লাগবে না, আমি একদম ঠিক আছি। কিন্তু তাও কোথাও ব্যথা পাননি তো? না ধন্যবাদ, হেল্প করার জন্য, এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। আমি জানতামই না আগুন যে লেগেছে, কেউ বলেও নাই। হঠাৎ নাকে ধোয়ার গন্ধ পেয়ে আশেপাশে তাকাতেই দেখি কেউ নেই। ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই নিশ্চয়ই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে চলে গিয়েছিল, তাই আমাকে তাদের চোখে পড়েনি। আর আমিও কি একটা চিন্তায় বিভোর ছিলাম, তাই হয়তো টের পাইনি। কিন্তু তাও ওদের তো উচিত ছিল আপনাকে জানানোর। আপনাকে খোঁজার জন্য যখন যেতে চেয়েছিলাম তখন পুলিশ আমাকে বলেছিল ভিতরে নাকি কেউ নাই। চেক করেছেন তারা? না হলে তাহলে আপনি কই থেকে আসলেন? একটা জলজ্যান্ত মানুষকে নাকি তারা দেখেননি। কিভাবে সম্ভব? শুধু আপনার জন্য ওদের কিছু বললাম না, নইলে আমিও শেষ দেখে ছাড়তাম। ওদের পুলিশ হওয়ার কোনো যোগ্যতাই নেই। শুভ্রকে এত রাখতে কখনো চৈতি দেখেনি, আজকে ফার্স্ট দেখলো। এর আগে যতবারই কথা হয়েছে শুভ্র যথেষ্ট নরম শান্ত কণ্ঠে কথা বলেছে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কিছু তো হয়নি, তাই না? হতে তো পারতো, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি সময় মতো না গেলে। শান্ত হন। আপনি যে ছেলের সাথে দেখা করতে এসেছেন সেই ছেলে কই? ওকে তো দেখলাম না। উনি অনেক আগেই চলে গেছেন। কি? কিন্তু আপনাকে ফেলে উনি কিভাবে চলে গেলেন? আমি যেতে বলেছিলাম ওনাকে। কিন্তু কেন? বাদ দিন না। আচ্ছা, বাসায় যাবেন এখন? চলুন। চৈতি বেঞ্চ থেকে উঠে শুভ্রের পিছু পিছু হাঁটতে লাগলো। গাড়ির সামনে আসতে শুভ্র গাড়ির দরজা খুলে দিল। চৈতি চুপচাপ সিটে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। শুভ্র নিজের সিটে বসে চৈতির দিকে একবার তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। অতঃপর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিল। বাসার সামনে আসতেই গাড়িটা গ্যারেজে পার্কিং করে চৈতির সামনে এসে বলল, চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আমি পারবো যেতে। কোনো কথা না, এত বড় অ্যাক্সিডেন্টের পর আপনার শরীর দুর্বল হয়ে আছে। আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আপনার মা তো আমাকে চিনেনি, তাহলে অসুবিধাটা কোথায়? আচ্ছা চলুন। দরজা নক করতে দরজা খুলতে খুলতে চৈতির মা বললেন, কি রে, এত দেরি হলো কেন? সামনের দিকে তাকাতে শুভ্রকে দেখে বললেন, এ কি শুভ্র বাবা, তুমি? আর চৈতির কি হয়েছে? একটু পরে বলি। ওনার রুম কোন দিকে? চৈতির মা হাত দিয়ে দেখে দিতে শুভ্র চৈতিকে ওর রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আপনি রেস্ট নিন। চৈতিকে বসিয়ে রুম থেকে বের হতেই চৈতির মা সামনে এসে বললেন, বলবে তো ওর কি হয়েছে? চোখ মুখ কমন হয়েছে কেন ওর? শুভ্র সব খুলে বলতে চৈতির মা বললেন, বলো কি, ওর কোনো কিছু হয়নি তো? না আন্টি, একদম ঠিক আছে ও। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে আন্টি, তার কোনো দরকার নেই, আমি আজ আসি। চৈতিদের বাসা থেকে বের হতেই মোবাইলে ফোন আসলো।
পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতেই অপর পাশ থেকে, শুভ্র ভাই, খবরে দেখলাম চৈতি যে রেস্টুরেন্টে গিয়েছিল সেই রেস্টুরেন্টে নাকি আগুন লেগেছে। আরশির ভয়ে গলা কাঁপছে, কথাগুলো যেন গলার মধ্যে আটকে আসছে, বের হতে চাইছে না। কাঁপা কাঁপা গলায় বলল, চৈতি চৈতি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? একটু বিপদ হয়েছিল, কি? কিন্তু আমি সামলে নিয়েছি। এখন আপাতত ভালোই আছে, চিন্তার কোনো কারণ নেই। ভাগ্যিস তুই বলেছিলি চৈতির কাছে টাকা নেই, ওকে যেন নিয়ে আসি, না হলে কি যে হতো ভেবেই আমার হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছে। থাক, এখন এসব কথা ভেবে লাভ নাই। আল্লাহর কাছে শুকরিয়া যে এরকম বাজে একটা ঘটনা থেকে চৈতি রেহাই পেয়েছে, ওর কিছু হয়নি। তুইও চিন্তা করা বাদ দে। ওই ছেলের কি খবর যে দেখা করতে চেয়েছিল? জানি না, চৈতিকে জিজ্ঞেস করেছিলাম, বাট উনি বিষয়টা এড়িয়ে গিয়েছেন। কি হলো আবার? আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করে দেখব, দেখি কি বলে। রাখি এখন। শুভ্র কি একটা মনে করে আবার কল দিল আরশিকে। শোন, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, দেখা করা যাবে? হ্যাঁ, কিন্তু কি কথা? সেটা বললেই বুঝবি আমি আসছি। আরশি কল কেটে ভাবলো শুভ্র ভাই ওকে কি এমন কথা বলবে যেটা কলে বলা যায় না। পরেটা পরে দেখা যাবে, নিশ্চয়ই জরুরি কোনো কথা, নইলে তো এভাবে আর ডাকতো না। ভেবে চিন্তা করা বন্ধ করে দিল। পরের দিন বাসা থেকে বের হয়ে গেটের বাইরের দিকে তাকালো চৈতি। না, শুভ্র তো নেই। অন্যদিন তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আজকে কি হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজকে বাস দিয়ে যাওয়া যাক, এমনিতেও অনেক দিন বাস দিয়ে যাওয়া হয় না। ভেবে একটু হাঁটতেই একটা বাস পেয়ে গেল। কিছুক্ষণ পর কলেজের সামনে আসতেই নেমে গেল। গেটে প্রবেশ করে একটু দূরে আরশির মতো কাউকে একটা দেখা যাচ্ছে। একটু ভালো করে তাকাতে দেখলো ওটা তো আরশি। দৌড়ে আরশির কাঁধে হাত রাখলো। আরশি একবার চৈতির দিকে তাকিয়ে পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। চৈতির হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে ক্লাসরুমের ভেতরে ঢুকে দেখলো আরশি এখনও আসেনি। চৈতি নিজের সিটে বসার কিছুক্ষণ পরই আরশিকে আসতে দেখে হাত নাড়ালো। পাশের সিট থেকে নিজের ব্যাগটা উঠিয়ে আরশিকে বসার জায়গা করে দিল। কিন্তু আরশি একবার তাকিয়ে সামনের একটা সিটে গিয়ে বসে পড়ল। চৈতির মন এবার আরও বেশি খারাপ হয়ে গেছে। আরশি কেন এমন করছে তাই বোধগম্য হচ্ছে না তার। বারবার সামনে আরশির দিকে তাকাচ্ছে। আরশি পাশে বসা একটা মেয়ের সাথে দিব্যি হেসে কথা বলছে। ওর সাথে কেন কথা বলছে না? ওর ওপর কি রাগ করেছে? কিন্তু ও তো কোনো দোষ করেনি, তাহলে এইরকম কেন করছে? কিছুক্ষণের মধ্যেই স্যার এসে পড়ল। আশরাফ ক্লাসে ঢুকে সর্বপ্রথম চৈতির সিটের দিকে তাকালো। কিন্তু মেয়েটার মুখটা এমন কালো হয়ে আছে কেন? কিছু কি হয়েছে? মাথা নিচু করে বসে আছে চৈতি। আশরাফ একটু ভালো করে দেখেই বুঝলো আরশি যে কিনা প্রতিদিন চৈতির সাথে বসে, সে বসেনি। চৈতির পাশের সিটটা খালি। মিস আরশি, চৈতির পাশে গিয়ে বসুন। সরি স্যার, লাস্ট বেঞ্চে আমার গরম লাগে, আর তাছাড়া লেখাও ভালো করে বুঝি না। এতদিন কি করে বুঝতেন? আমি কলেজে আসার পর থেকেই দেখেছি প্রতিদিন আপনি লাস্ট বেঞ্চেই বসেছেন। তাহলে আজকে কি এমন হলো যে আপনি বোর্ডের লেখা দেখতে পান না? আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি গিয়ে চৈতির পাশে বসবেন। কিন্তু স্যার। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আরশি মুখ কালো করে চৈতির পাশে এসে বসলো। প্রথমে চৈতি খুশি হলো, পরে আরশির কালো মুখ দেখে কোনো কথা বলল না। ক্লাস শেষে। কি হয়েছে তোর? আমার সাথে কথা বলছিস না কেন? আমি কি করেছি বল? এভাবে চুপ করে থাকিস না। তোর জন্য স্যার আমাকে লাস্ট বেঞ্চে বসতে বলেছে। সরি, আমি চাইনি তুই মন খারাপ করে আমার পাশে বসবি। হইছে, আর কিছু বলা লাগবে না, ভালো লাগছে না আমার, আমি গেলাম। আরশির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে মন খারাপ করে কলেজ গেটের বাইরে এসে দেখলো শুভ্রও আসেনি। উনি কি ভুলে গিয়েছেন আমার কথা, নাকি আজকে আসেনি না? আর কিছু না ভেবে বাসে উঠে পড়লো। ইফতার করে বিছানায় বসে বসে রেস্ট নিচ্ছিল চৈতি। কোনো সময় যে চোখ লেগে গিয়েছে টের পায়নি সে। ঘুম ভাঙলো 8:30-এর দিকে। শোয়া থেকে উঠে এক কাপ কফি বানিয়ে পড়ার টেবিলে বসলো সে। হঠাৎ পাশে টেবিলের ওপর রাখা মোবাইলের আলো জ্বলে উঠতে দেখে মোবাইলটা চেক করতেই একটা মেসেজ দেখতে পেল সে। আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, আসুন জলদি। চোখ ভালো করে ডলে আবারও তাকালো। ঘুমের মধ্যে কি সে ভুলভাল দেখছে নাকি? এত রাতে কেউ কে মেসেজ করবে? তা আবার বলছে বাসার নিচে। কে আপনি? আমার বাসা চিনলেন কি করে? সেটা নিচে আসলেই দেখতে পাবেন। তাড়াতাড়ি নামুন, আমার হাতে বেশি একটা সময় নেই। আপনি না আসলে আমি আপনার বাসার ভেতর আসতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই সেটা চান না? কে এলো? রীতিমতো কিনা হুমকি দিচ্ছে।
আপনার আসতে হবে না, আমি আসছি। মেসেজটা সেন্ড করে মাথায় ওড়না দিয়ে ঘর থেকে বের হলো। নিচে আসতে আশরাফকে দাঁড়িয়ে থাকতে দেখলো। গায়েতে হেলান দিয়ে বুকে হাত বুজে দাঁড়িয়ে আছে সে। আশরাফকে এত রাতে আসতে দেখে অবাক হলো খুব চৈতি। দ্রুত পায়ে হেঁটে সামনে গিয়ে মোবাইলে টাইপ করে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন আর আমাকে নিচে ডাকলেন কেন? কথা বলতেই দেখেছি। কলেজেই বলতেন, এখানে আসার কি দরকার ছিল? আচ্ছা কি বলবেন বলুন, একটু তাড়াতাড়ি বলুন, আম্মু জানতে পারলে রেগে যাবে। চৈতি, আপনি শুভ্র ছেলেটার সাথে আর মিশবেন না। মানে এই কথা বলার জন্য আপনি এখানে এসেছেন? সিরিয়াসলি, আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না সেটা কি আপনি ডিসাইড করে দেবেন? না, আমি সেইভাবে বলিনি। ওইভাবেই বলেছেন। আপনার কোনো রাইট নেই আমাকে আদেশ করার। হ্যাঁ আছে, সেটা শুধু কলেজের মধ্যে, এর বাইরে না। আর একটা কথা, আমি শুভ্রের সাথে কথা বলবো, 100 বার কথা বলবো। ওই মানুষটাই একমাত্র আমাকে প্রাধান্য দিয়েছে, আমার সব প্রয়োজন অপ্রয়োজন সব কিছু বুঝেছে। আপনার মতো কথায় কথায় অপমান করেননি, সব সময় আমার পাশে থেকেছেন, সব রকমের সাহায্য করার চেষ্টা করে গেছেন কোনো স্বার্থ ছাড়াই। আপনার এক কথায় আমি ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিব ভাবলেন কি করে? আমি আসছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি চৈতি। আপনার সাথে কাউকে আমার সহ্য হয় না। এতে দোষটা কোথায়? কি করব আমি? ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে আশরাফের এমন মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেল চৈতি। পেছনে ফিরে দেখলো আশরাফ অসহায়ের মতো তাকিয়ে আছে চৈতির দিকে। আপনি এসব কি বলছেন? আমাকে পাগল ভাবছেন তাই না? ভাবছেন মাথার তার ছিঁড়ে গেল কেন? প্রথমে আমিও ভেবেছিলাম যে মেয়েটাকে আমি 2 চোখে দেখতে পারি না, যাকে দেখলেই শুধু তাচ্ছিল্যের কথা বের হয় মুখ থেকে, তাকে আমি কি করে ভালোবেসে ফেললাম। কিন্তু আমি অসহায়, নিজেকে আটকাতে পারিনি। দেখুন, আপনার আর আমার মাঝে যে সম্পর্ক আছে সেটা শুধু টিচার আর স্টুডেন্টের। একজন টিচার হয়ে আপনি আপনার স্টুডেন্টকে এসব বলেন কোন সাহসে? তোমার সাথে যেদিন আমার ফার্স্ট দেখা হয়েছিল সেই দিনই তো আমি তোমার টিচার ছিলাম না? হ্যাঁ ছিলেন না, কিন্তু এখন আপনি আমার টিচার। একজন টিচার হিসেবে আপনার এসব বলা উচিত হয়নি। আর আপনি ভাবলেন কি করে আপনি বললেই আমি রাজি হয়ে যাব, আপনাকে ভালোবাসবো? আপনি আমাকে রিজেক্ট করেছেন, আমি করিনি। আপনার মা আমাকে দেখতে এসে যাচ্ছে তাই বলে অপমান করেছেন, সেটা আমি এখনো ভুলিনি। আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। মানুষ তো ভুল করেই, তাই না? এটাও আমার ভুল, আমি মেনে নিচ্ছি সেটা। আপনি মেনে নিলেই সবকিছু আমি ভুলে যাব না। আপনার মুখে আমি যেন আর এ কথা না শুনি। কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আপনি ক্ষমার যোগ্যই না। ক্ষমা করবার চিন্তা করা তো দূরের কথা। আমি আসছি। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেটের ভেতরে ঢুকে গেল চৈতি। জীবনে এমন একটা মুহূর্ত পরিস্থিতিতে পড়বে তা সে কোনোদিন চিন্তা তো দূরের কথা, কল্পনাও করেনি। চৈতি যাবার দিকে আশরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে বড্ড অসহায় লাগছে, কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে তো সব দোষ তারই। সে যদি তার মার কথা না শুনতো, যদি চৈতিকে বিয়ে করার ডিসিশন নিত, চৈতির পাশে এসে দাঁড়াতো, তাহলে তো তাকে আজ এভাবে অসহায় হতে হতো না। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠল। বাসার সামনে আসতেই রোবটের মতো গাড়ি থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমে যাচ্ছিল। আশরাফ, তোকে আজ এমন এলোমেলো লাগছে কেন? কি হয়েছে তোর? কিছু না। কিছু না বললেই হলো? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। বলে আশরাফের কাছে এসে মুখে হাত বুলে দিতেই আশরাফ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ছোবে না তুমি আমায়। কি হলো? তুই এভাবে কথা বলছিস কেন? আমার এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। তুমি যদি সেদিন চৈতিকে অপমান না করে এইবারের বউ হিসেবে আনতে, তাহলে আমার আজ এই অবস্থা হতো না। তুই শান্ত হো। চৈতি কোন মেয়েটা? ওই যে কানে শুনে না আর বোবা? আশরাফ নিজেকে আটকাতে পারল না, কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, জানো আমি না ওই বোমা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। অনেক চেয়েছিলাম নিজেকে আটকাতে, কিন্তু পারিনি। আমার মস্তিষ্ক বলছে ওকে ভালোবাসা উচিত না, আবার আমার মন তার ঠিক বিপরীত কাজটা করছে। আমি আর পারছি না নিজেকে সামলাতে। আমি হাঁপিয়ে উঠেছি প্রতিনিয়ত মস্তিষ্ক আর মনের সাথে যুদ্ধ করতে করতে। অবশ্য আমিও না এসব কথা কাকে বলছি? যে মানুষটা ওই মেয়েটাকে দেখতে পারে না তাকে? কি বোকা আমি! বাদ দাও, এসব নিয়ে মাথা ঘামিও না। চৈতি আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমার করা অন্যায়গুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তোমার টেনশন করার কোনো কারণ নেই। বলে রোবটের মতোই সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ছেলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমার ছেলেটা তো এমন ছিল না। না না,
আমি এই আশরাফকে চিনি না। হঠাৎ করে এমন কি হয়ে গেল ও? আজকে নিয়ে 1 সপ্তাহ পূরণ হবে। এই 1 সপ্তাহে চৈতির সাথে আরশিও ভালোভাবে কথা বলেনি। আর শুভ্র ওকে দেখলে আরশির মতো এড়িয়ে যায়। কথা বলার যে সুযোগটুকু পাবে সেটাও সে পাচ্ছে না। আশরাফকে ওই দিনের পর থেকে চৈতি আর কলেজে দেখেনি। শুনেছে সে নাকি রিজাইন দিয়ে চলে গিয়েছে, আর চাকরি করবে না। চৈতি বুঝতে পেরেছে তার জন্য আশরাফ স্যার চাকরি ছেড়ে দিয়েছে। ওনার জন্য মায়া লাগছে। ও তো চায়নি ওর জন্য কেউ চাকরি ছেড়ে দিক, কিন্তু ক্ষমাও তো করা যায় না। উনি তার প্রতি যে অবিচার অন্যায় ব্যবহার করেছে সেসব ভুলে যদি আশরাফকে সে ক্ষমা করে দেয়, তবে তো নিজেকে অপমান করা বোঝায়। ছাদে বসে এসবই ভাবছিল। হঠাৎ পাশে এসে কেউ একজন দাঁড়ায়। পাশ ফিরে দেখার জন্য তাকাতেই দেখে শুভ্র। আজ টানা 6 দিন পর নিচ থেকে এসেছে সে। আর সে আপনার সাথে দেখা করতে চাইছে। কোথায় ও? আমি আপনাকে মেসেজ করে জায়গাটার নাম বলছি। বাই দ্য ওয়ে, আপনার ফোন নাম্বারটা? আপনার মোবাইলটা দিন, আমি সেভ করে দিচ্ছি। শুভ্র পকেট থেকে মোবাইল ফোনটা বের করে চৈতির দিকে বাড়িয়ে দিল। চৈতি শুভ্রের হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিজের নাম্বার সেভ করে শুভ্রের হাতে দিল। ইতদস্ত করে বলল, কয়েকদিন আগে আপনার কলেজের স্যার এসেছিল এখানে, ওই যে যার সাথে আপনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, কি যেন নাম মনে পড়েছে? আশরাফ মেবি, রাইট? এত রাতে কি কথা বলতে এসেছিল? না মানে কোনো স্যার তো তার স্টুডেন্টের সাথে দেখা করতে বাসার নিচ পর্যন্ত আসে না, তাই জিজ্ঞেস করলাম। আমাকে ভালোবাসে উনি, সেটাই বলতে এসেছিল। আর বলেছেন আপনার সাথে যাতে না মিশি, ওনার নাকি সহ্য হয় না। ও, আপনি কি বললেন? মতামত জানিয়েছেন কিছু? মানা করে দিয়েছি। কি? কিন্তু কেন? এমনি। কথাটা শুনে শুভ্র মনে মনে খুশি হলেও প্রকাশ করে না। নিজের খুশির অনুভূতিটাকে নিজের মধ্যে চেপে রাখলো। আচ্ছা, আপনি আর আরশি আমার সাথে এমন কেন করছেন? কি করেছি? এই যে দুজনেই আমাকে ইগনোর করে যাচ্ছেন দিনের পর দিন। আজ নিয়ে প্রায় 1 সপ্তাহ হবে আরশির সাথে কথা বলি না। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? আরশি কিছু বলেছে আপনাকে? ও তো এমন ছিল না, হঠাৎ তো পাল্টে গেল কেন? আমি তো জানি না, আমাকে ও কিছুই বলেনি। আপনাদের মধ্যকার ব্যাপার আপনারাই সলভ করে নিন, আমি আসছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। সবকিছু লোটপালট হয়ে যাচ্ছে। হঠাৎ এমন হয়ে গেল কেন সবকিছু? প্রশ্নের উত্তর খুঁজে পায় না সে। মনের মধ্যে প্রশ্নগুলো জমাট রয়ে যায়। একটু পরে মোবাইলে শুভ্র মেসেজ পাঠিয়ে জায়গার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। সাথে করেছে সন্ধ্যা 7টার মধ্যে যেন পৌঁছে যায়। বাস থেকে নেমে শুভ্রের দেওয়ার ঠিকানায় আসতে দেখলো মাঠের মতো একটা খালি জায়গা। এই খালি জায়গায় কেন আরশি দেখা করতে চেয়েছে? বাসাতে বললে হতো পারত, আর না হলে কলেজেই বলতো। তা না করে এই মাঠে নিয়ে আসছে কেন? আরশিকে তো দেখা দূরের কথা, কাউকে দেখতে পাচ্ছে না। পুরো মাঠটাই খালি। সন্ধ্যা হওয়ার দিনের আলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এর মধ্যেই ব্যাগ থেকে মোবাইল বের করে আরশিকে মেসেজ দিয়ে জানিয়ে দিল এখানে আসার জন্য। আরশি মেসেজের রিপ্লাইয়ের সামনের দিকে হাঁটতে বলেছে। একটু সামনে নাকি ও আছে। ফোন ব্যাগের মধ্যে রেখে আরেকটু আগাতে চারপাশ আলোকিত হয়ে গেল। চারপাশে তাকাতে দেখলো আশেপাশে গাছগুলোর সাথে লাইট বাঁধাই করা। একটু আগে যে জায়গাটা পুরো অন্ধকার ছিল, এখন সেই জায়গাটা লাইটের আলোয় ঝলমল করছে। চারিদিকে চোখ বুলিয়ে সামনে তাকাতে দেখলো আরশি আর শুভ্র টেবিলে কেক রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চৈতিকে তাকাতে দেখে দুজনে ইশারায় বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চৈতি, হ্যাপি বার্থডে টু ইউ। চৈতি অবাক হয়ে বলল, এসব কি? তোর জন্মদিনের কেক, আজকে তোর জন্মদিন, তো তাই তো এত আয়োজন করা। তোর বাসাতেও করতে পারতাম, কিন্তু শুভ্র বললেন তোর আম্মু নাকি এসব পছন্দ করেন না, তাই এখানেই সেলিব্রেট করব তোর জন্মদিন। আয় আয়, কেক কাট। চৈতি এক পা করে এগিয়ে টেবিলের সামনে আসলো। অতঃপর কেক কেটে আরশিকে প্রথমে খাওয়ালো। আরশি একটু খেয়ে চৈতিকে বলল, তোর জন্মদিনের কেক তুই বেশি করে খা, আমি পরেও খেতে পারবো। বারে, শুধু তোরাই খাবি, আমি খাবো না? এত কষ্ট করে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট তো আমি করলাম, এখন আমাকে কেক দিচ্ছিস না? এটা কিন্তু ঠিক না। শুভ্রের কথা শুনে আরশি বলল, আপনি নিজে কেক নিয়ে খান না, মানা করেছে কে? তাই করতে হবে দেখছি। চৈতি শুভ্রের জন্য আলাদা করে কেক কেটে শুভ্রকে দিল। আপনি জানলেন কি করে আজকে যে আমার জন্মদিন? ওই যে আরশির জন্মদিনে বললেন। ও, আপনি যে আমার কথা সিরিয়াসলি নিয়েছেন সেটা আমি ভাবতেও পারি নাই। আমি নিজেই তো ভুলেই গিয়েছিলাম আমার জন্মদিনের কথা। তা মিস চৈতি, লাইফের ফার্স্ট বার্থডে কেমন লাগলো? যদিও বেশি কিছু করতে পারিনি, তবে ইচ্ছা ছিল। আমার লাইফের সেরা মুহূর্ত ছিল, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট।
এই জন্যই আরশি আপনি টানা 6টা দিন আমাকে ইগনোর করেছেন। আরশি হয়তোবা আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করেছে, বাট আমি একটু বিজি ছিলাম। তার পাশাপাশি আপনার জন্মদিনের জন্য আয়োজনও করতে হয়েছিল, সময় পাচ্ছিলাম না একদম আপনার কলেজের সামনে যাবার। কালকে থেকে আমি একদম ফ্রি। যাই হোক, বাসায় চলুন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। চৈতি মাথা নাড়ালো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আশরাফকে দেখে চৈতির মা প্রথমে অবাক হলেন, অতঃপর নিজেকে সামলিয়ে বললেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ বাসাতে? কিছু কথা বলতে এসেছিলাম, অনেক আর্জেন্ট। হ্যাঁ বলো। কথাটা বলা জানি আমার ঠিক হচ্ছে না। আহা, বলে ফেলো না। আন্টি, ওই দিন আমি এবং আমার মা ভুল করেছিলাম। জানি এই ভুল ক্ষমার না, এটাকে ভুল বললেও অন্যায় হবে। আমি চাচ্ছি আমার করা অন্যায়টা শুধরে নিতে। চৈতির মা আশরাফের এমন পেঁচানো কথা শুনে বিরক্ত হলেন খুব। এত পেঁচিয়ে কথা বলার কি আছে বাপু, সোজা সাপটা বললেই তো পারে। নিজের বিরক্তিটাকে সহ্য করে বললেন, একটু ক্লিয়ার করে বলো। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। যা করার তা তো করেই ফেলেছ, এখন সেটা কিভাবে শুধরাবে? আন্টি, আমি চৈতিকে বিয়ে করতে চাই। বিয়েটাকে কি তুমি ছেলে খেলা পেয়েছো? একবার রিজেক্ট করবে, অপমান করবে, আমার পরে এসে বলবে বিয়ে করবে। এটা কেমন কথা? দেখো, এটা এখনো সম্ভব না। আমি অলরেডি চৈতির জন্য ছেলে দেখে ফেলেছি। ছেলে দেখতে যেমন সুন্দর, তার আচার আচরণও মাশাল্লাহ। আর যে ছেলে আমার মেয়েকে দেখতে এসে মানা করে দিতে পারে, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। আন্টি, আমি মানছি আমি ভুল করে ফেলেছি। একটা সুযোগ দিন সেই ভুলটাকে শুধরাবার। চৈতিও আমাকে সুযোগ দিচ্ছে না, আপনিও না। এমনটা করবেন না প্লিজ, আমার কথা একটু ভাবুন। আমার মেয়েকে রিজেক্ট করার আগে তো তুমি আর তোমার মা দুজনের একবারও ভাবনি আমার মেয়ের কথা। আমি কেন ভাববো? আর চৈতেই যেহেতু রাজি না, সেখানে আমি কি করে রাজি হব? তুমি এখন যেতে পারো। আন্টি, এমন করবেন না প্লিজ, আমাকে একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি চৈতিকে কখনো দুঃখ দিব না, রাজরানীর মতো করে রাখবো। আমি আমার মতামত বলে দিয়েছি, এক পাও নড়বো না আমার মতামত থেকে। চৈতি বাসায় এসে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে যেতে নিলেই চৈতির মা আসলো চৈতির সামনে। কিছু বলবে? আশরাফ এসেছিল। উনি কেন এসেছিলেন? তোকে বিয়ে করার জন্য অনুরোধ করছিল। ও, তুমি কি বললে? আমি মানা করে দিয়েছি। এরকম ছেলের সাথে আমি আমার মেয়েকে তো আর বিয়ে দিতে পারি না। অনেক ভালো করেছো। আরেকটা কথা। কি? আমি ভেবেছি শুভ্রের সাথে কথা বলবো। কি কথা? তোর সাথে বিয়ের কথা। ছেলেটা তোকে পছন্দ করে, আমি শিওর। তোর কোনো আপত্তি নেই তো? তোমার যা ইচ্ছা করো, বলে নিজের রুমের ভেতরে চলে গেল। চৈতির বলা কথাটাকে চৈতির মা হাত ধরে নিলেন। আপনি নিশ্চয়ই শুনেছেন আন্টি মানে আপনার মা আমাদের বিয়ে নিয়ে ভাবছেন। শুভ্রের কথা শুনে চৈতি মাথা নাড়ালো। শুভ্র জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমি মানছি আপনি একজন অত্যন্ত ভদ্র নম্র মেয়ে। আপনার মাঝে সব গুণই আছে যে একজন ছেলে তার বউয়ের মধ্যে দেখতে চায়। কিন্তু আমি আপনাকে জাস্ট আমার ফ্রেন্ডই ভাবি, ভালোবাসার মানুষ হিসেবে আপনাকে কল্পনা করিনি কোনোদিন। জাস্ট ফ্রেন্ড হিসেবে আপনার সাথে চলাফেরা করা, কথা বলা। আপনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছেন, তাই তো? কিন্তু আপনি বলুন, আমি আর আপনি দুজনেই তো দুই পৃথিবীর মানুষ, রাইট? আমাদের মধ্যে বিয়েটা হলেও না আপনি সুখী হবেন না আর না আমি। তাই বলছিলাম কি, বিয়েটা ক্যান্সেল করে দিতে হবে, তাই তো? ইয়েস। আপনি কোনো টেনশন করবেন না, আমি আম্মুকে বলবো আপনাকে আমার বিয়ে করতে হবে না। আপনি আবার আমার উপর ভুল ধারণা। না না না, আপনি যা বলছেন ঠিকই বলছেন। আপনার সাথে আমার বিয়ে হয়ে আপনার জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না। ঠিকই বলেছেন। বিড়বিড় করতে করতে চৈতি ছাদ থেকে নেমে গেল। শুভ্র একটা প্রশান্তির নিঃশ্বাস নিল। যাক, সব চিন্তা ভাবনা শেষ। পরের দিন। চৈতি, আশরাফ স্যার যে রিজাইন নিয়েছে শুনেছিস? হুট করে রিজাইন কেন নিলেন উনি, আমি তো সেটাই বুঝলাম না। কারণ স্বরূপ নাকি নিজের পার্সোনাল প্রবলেমের কথা বলেছেন। তুই শুধু কথায় কথায় বলছিস কেন? কিছু কি হয়েছে? না, কি হবে? কিছু তো নিশ্চয়ই হয়েছে। তুই কি আমার উপর রাগ করে আছিস? রাগ কেন করব? কয়দিন তোর সাথে কথা বলিনি দেখে। সেটা তো আমার জন্যই, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো কথা বলছি। সেটা নিয়ে রাগ করার কোনো মানে হয় না। তাহলে কেন রাগ করে আছিস? রাগ করিনি, এমনি জাস্ট ভালো লাগছে না। কিছু মনে না করলে একটু চুপ থাকবি প্লিজ? কথা বলতে ভালো লাগছে না। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। ক্লাস শেষে কলেজ থেকে বের হতে দেখলো শুভ্র গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।
ওয়েট করছে বোধহয় ওর জন্য। সকালে না হয় তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল, কিন্তু এখন কি করবে? শুভ্রর সামনে যেতেই কেমন যেন লাগছে। ইস, কেন যে তখন আম্মুকে মানা করলো না? তাহলে তো আম্মু শুভ্রের কাছে বিয়ের ব্যাপারে কিছু বলতো না, আর না এমন পরিস্থিতির শিকার হতো। এখন কি করে শুভ্রের সামনে যাবে? নিজের অস্বস্তিটাকে দূরে রেখে শুভ্রকে না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু শুভ্র হঠাৎ সামনে এসে বলল, কোথায় যাচ্ছেন? গাড়ি তো পিছনে, আমাকে দেখেননি? ও, ওখানে আপনি দাঁড়িয়েছিলেন, দেখিনি তো। সমস্যা নেই, এখন চলুন। না। কেন? মানে আমার একটু কাজ আছে ওইদিকে, আমি এখন বাসায় যাব না। তাহলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। চৈতি আমাদের বাসায় যাবে। আরশি চৈতির কাঁধে হাত রেখে বলল। চমকে চৈতি পাশ ফিরে তাকাতে আরশিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে পড়া নিয়ে একটু কথা ছিল ওর সাথে, তাই আমাদের বাসায় ওকে ইনভাইট করেছি। শুভ্র ভাই, আপনি চলে যান। কিন্তু চৈতি চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। শুভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে চৈতি আর আরশি একটা রিকশায় উঠে পড়ল। কি রে, এখনো কি বলবি কিছু হয়নি? যেতে চাইছিলি না কেন? তুই মিথ্যে কথা বললি কেন? দূর থেকে তোদের কথাবার্তা শুনে বুঝলাম তুই শুভ্র ভাইয়ের সাথে বাসায় যেতে চাচ্ছিস না, তাই বুদ্ধি খাটিয়ে মিথ্যা বললাম। এবার তুই বল কি হয়েছে? আম্মু ওনাকে আমার সাথে বিয়ের ব্যাপারে বলেছিলেন। বাহ, ভালো তো। শুভ্র ভাই নিশ্চয়ই হ্যাঁ বলেছেন। ও, তুই লজ্জায় ওনার সাথে যেতে চাচ্ছিলি না, আর আমি কি না কি ভাবলাম। এসব কিছুই না, উনি মানা করে দিয়েছেন। কি? হ্যাঁ, উনি আমাকে আলাদা করে ডেকে বলেছেন আমাকে উনি জাস্ট ফ্রেন্ডই ভাবেন, ওইভাবে কোনোদিন ট্রিট করেননি আমাকে, তাই উনি আমাকে বিয়ে করতে পারবেন না। এতে আমরা কেউই সুখী হব না। মানে কি ভাই? এতদিন উনি তোরে জাস্ট বন্ধু ভাবছে। তোর জন্মদিনের আইডিয়া তো শুভ্র ভাই আমাকে দিয়েছিলেন। ইভেন সব কাজে উনি নিজ হাতে করেছেন, আমাকে হাত লাগাতেও দেননি। কেকটা পর্যন্ত উনি নিজে বানিয়েছেন, কোনো বেকারি শপ থেকে কিনেননি। তোর যদি বাইরের খাবার খেয়ে শরীর খারাপ হয় এই ভেবে টানা 4 ঘন্টা লাগিয়ে কেকটা বানিয়েছেন। কেউ কি এত সব শুধু তার জাস্ট ফ্রেন্ডের জন্য করে? তুই বল। উনি তো তাই বললেন। ঘোড়ার ডিম বলছে। এত কেয়ার চিন্তা ভাবনা আমি আমার লাইফে ওনার বন্ধুদের জন্য করতে দেখিনি। মিথ্যা বলেছেন তোকে। মিথ্যে কেন বলবেন? সেটা আমি কি করে জানবো? তুই খুঁজে বের কর তোর কাজেরটা। আসতে বাস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আরশির বলা কথাগুলো ভাবছে। আচ্ছা, আরশের কথাগুলো কি ঠিক? কিন্তু উনি কেন মিথ্যে বলবেন আমায়? আমাকে বিয়ে করতে ওনার কি সমস্যা? ভাবতে ভাবতে বাসে পৌঁছে ঘরে ঢুকতেই আশরাফের মাকে দেখল। ওরা কি আবার ওর বিয়ে নিয়ে কথা বলতে এসেছে? চৈতিকে দেখে আশরাফের মা চৈতির কাছে এসে বললেন, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ছেলেটাকে একটা সুযোগ দাও। ছেলেটা আমার এই পর্যন্ত ভালোভাবে একটা খাবারও মুখে তোলেনি। তুমি বলো, এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবে, চাকরিটাও ছেড়ে দিয়েছে। প্লিজ তুমি বিয়েতে রাজি হও। কিন্তু আন্টি, হাত জোর করে বলছি, প্লিজ রাজি হয়ে যাও। তুমি বললে তোমার পায়েও পড়বো। আমার ছেলেটা আমি আর এই অবস্থায় দেখতে পারছি না। এভাবে চলতে থাকলেও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। আমার ছেলেটা ভালো কথা ভেবে রাজি হয়ে যাও। চৈতির মা আশরাফের মায়ের সামনে এসে বললেন, দেখুন, আপনি কিন্তু এখন আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। আমি আপনার ছেলেকে যা বলার বলে দিয়েছি, তাহলে আপনি কেন? আমি বিয়েটা করতে রাজি মা। লেখাটা পড়ে চৈতির মা অবাক হয়ে বলল, চৈতি, তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ মা, আমার জন্য মানুষ এত পাগলামি করছে, তাকে আমি কি করে মানা করি? ভুল তো সবাই করে, আমাদের উচিত ওনাকে ক্ষমা করে দেয়া। আর আন্টি, আপনি আশরাফ স্যারকে চিন্তা করতে মানা করেন। ওনাকে বলুন আমি এই বিয়েতে রাজি। আপনার ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। আশরাফের মা খুব খুশি হয়ে চৈতিকে দোয়া করে চলে গেলেন। চৈতি, তুই নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে মতামতটা দিলি না তো? মা, আমি সজ্ঞানে মতামতটা দিয়েছি, কিন্তু আমি এখন একটু রেস্ট নিব বলে নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে গিয়ে আরশির পাশে বসতেই আরশি বলল, কি শুনলাম আমি, তুই নাকি আশরাফ স্যারকে বিয়ে করতে রাজি হয়েছিস? কিন্তু তুই এমন একটা মানুষকে বিয়ে করবি? তুই কি ভুলে গিয়েছিস উনি তোকে প্রতিদিন খোঁটা দিয়েছে, তোকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছে,
কি করে তুই রাজি হচ্ছিস? তোকে আমি একদিন একটা কথা বলেছিলাম মনে আছে? রিক্সাওয়ালা হলেও আমি বিয়ে করব। সেখানে উনি তো অনেক ভালো, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আমার কি উচিত না ওনাকে ক্ষমা করে দেয়া? কিন্তু শুভ্র ভাই, উনি তো আমাকে মানা করে দিয়েছেনই। চৈতি, তুই শুভ্র ভাইয়ের উপর রেখে বিয়েটা করতে চাইছিস তাই না? তেমন কিছুই না, আমার জাস্ট মনে হলো আশরাফ স্যারকে সুযোগ দেওয়া উচিত। তোর যা ইচ্ছা তুই কর, আমি কিছু বলবো না আর। বাসার গেটে ঢুকতেই শুভ্রের সাথে দেখা। শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই শুভ্র বলে উঠল, বিয়ে করছেন শুনলাম, ভালো। এবার অন্তত সুখী হবেন আপনি। আমাকে অ্যাভয়েড করছেন? কই না তো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। দোয়া করি এবার অন্তত জীবনে সুখী হন, অনেক কষ্ট করেছেন লাইফে। বলে গেট থেকে বেরিয়ে দিল। শুভ্রের যাওয়ার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতি। হাসি আসছে ওর আরশির কথাগুলো মনে করে। এই ছেলে নাকি ওকে ভালোবাসে। বিয়ে হয়ে যাবার কথা শুনে যে ছেলে হাসি মুখে বলতে কংগ্রাচুলেশন বলতে পারে, সে আর যাই হোক ভালোবাসতে পারে না। ও মনে হয় লাইফের বেস্ট ডিসিশনটাই নিয়েছে। আশরাফকে বিয়ের ডিসিশনটা নিয়ে ও একদমই ভুল করেনি। হঠাৎ গালে ভেজা অনুভবতেই হাত দিয়ে স্পর্শ করলো। আশ্চর্য, ওর চোখ দিয়ে পানি পড়ছে কেন? ওর তো খুশি হবার কথা, ওর বিয়ে হচ্ছে এই কথা ভেবে। তা না করে কিনা সে কান্না করছে? না না, একদমই চোখের পানি মানায় না, তা আবার শুভ্রের জন্য। চোখের পানি মুছে ঘরে ঢুকতে চৈতির মা বললেন, দেখ, তোর জন্য আশরাফ শাড়ি, গয়না, সাজগোজ সব কিছুই নিজের হাতে কিনে দিয়ে গিয়েছে। তোর সাথে দেখা করতে চাইছিল, কিন্তু বেশি দেরি হয়ে যাবে তাই চলে গেল। কিছুক্ষণ থেমে চৈতির কাছে গিয়ে গালে হাত দিয়ে বলল, তুই কি এই বিয়েতে সত্যিই খুশি? কি যে বলো না, আমার বিয়ে, আমি খুশি হব না তো কে হবে? কত শত বিয়ে ভাঙার পর এই বিয়েটা হচ্ছে। আমার থেকে তো তোমার বেশি খুশি হবার কথা মা। তুমি তো চেয়েছিলে আমার বিয়ে হোক। চৈতির কথা শুনে চৈতির মা মাথা নিচু করে ফেললেন। বাদ দাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। শুভ্র ভাই, আজকে চৈতির বিয়ে। জানি তো। আপনার কি চৈতির প্রতি কোনো অনুভূতি নেই? এতদিন জাস্ট ফ্রেন্ডই ভেবেছেন, এছাড়া আর কোনো অনুভূতি জন্মায়নি আপনার মনে? না। শুভ্র ভাই, চৈতি আপনাকে ভালোবেসে ফেলেছে, ও রাগের মাথায় বিয়েটা করছে। আপনি প্লিজ বিয়েটা আটকান। ওর ডিসিশন ও নিয়েছে, আমি আটকানোর কে? আপনি থাকুন আর ওইদিকে চৈতির বিয়েটা হয়ে যাক, দেখবেন পরে আবার যেন না আফসোস করেন। বলে আর সে কল কেটে দিল। ফোনটা টেবিলের উপর রেখে চেয়ারে সোজা হয়ে বসে রইল কিছুক্ষণ। আচ্ছা, ও কোনো ভুল করে ফেলেছে না তো? ও কি চৈতিকে শুধুই ফ্রেন্ড ভাবে? চৈতির জন্য ওর মাঝে কোনো অনুভূতি নেই? ও কি চৈতিকে ভালোবাসে না? একটার পর একটা এমন হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক করছে। চুলগুলো খামচে মাথা নিচু করে বসে রইল শুভ্র। ও এখনও নিজের অনুভূতিটাকেই বুঝতে পারছে না। চৈতির ঘরে এখন বিয়ের শাড়ি আর গয়নায় ভরপুর। আরশি সেদিনের পর আর কথা বলেনি ওর সাথে, হয়তোবা রাগ করেছে। শুভ্রের সাথেও সেদিনের পর আর দেখা হয়নি। চৈতির মা সারাদিন ব্যস্ত, এদিক থেকে সেদিক দৌড়াচ্ছে। কখনো যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছেন, আবার কখনো ফুল দিয়ে যেখানে সাজানো হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছে। একটু পরে পার্লার থেকে মেয়ে আসলো ওকে সাজাতে। মেয়ে বলল চৈতিকে পুরা পরীর মতো লাগছে। মেয়েটার কথা শুনে চৈতি হালকা করে হাসলো। বিয়ের সময় হয়ে গিয়েছে, পাত্রপক্ষ এসে গিয়েছে অলরেডি। চৈতির কাজিনরা চৈতিকে ধরে বিয়ের আসরে নিয়ে গেল। চৈতি মাথা নিচু করে আছে। সব নিয়মকানুন শেষে কবুল বলতে বলা হলো চৈতিকে। চৈতির সামনে আশেপাশে তাকালো, কাঙ্ক্ষিত মুখটিতে সে খুঁজে পেল না। কবুল কথাটা লিখতে যাবে এমন সময় হঠাৎ কেউ ওর হাত ধরল। চমকে উপরে তাকাতেই শুভ্রের শুকনো মুখটা দেখল। শুভ্র কিছু না বলে এক ঝটকায় হাত টান দিয়ে চৈতিকে বসা থেকে দাঁড় করালো। অতঃপর হাত টেনেই হাতা ধরলো সামনের দিকে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি চৈতিকে? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? চৈতি আপনাকে মন থেকে বিয়েটা করছে না বলে আর কোনো কথায় কান না দিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে আসলো। চৈতি এখনো একটা ঘোরের মধ্যে আছে। শুভ্র হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে ওকে। রাস্তার সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। শুভ্রের এতে কোনো মাথা ব্যথা নেই, ও সামনে তাকিয়ে হেঁটে যাচ্ছে। কিছুদিন পার হতেই হাত ছাড়লো। আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন কি কাজ করেছেন আপনি? জানি, কিন্তু আপনি কি করতে যাচ্ছিলেন? যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করতে যাচ্ছিলেন। তো কি করব আমি? যাকে ভালোবাসি সে তো আমাকে মানাই করে দিয়েছে, আর কি করার আছে আমার? আমি একটু কনফিউশনে ছিলাম আপনাকে নিয়ে, আপনার প্রতি আমার অনুভূতিটাকে নিয়ে। আদৌ আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা নিয়ে, তাই মানা করে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমি আপনাকে
বলেছি আমি আপনাকে বন্ধুর মতো কোনো দিনই ট্রিট করিনি। আমি যা করেছি তা শুধু আপনার পাশে থাকার জন্য করেছি, আপনার মুখে হাসি ফোটাবার জন্য করেছি। দেরিতে হলেও আমি এটা বুঝেছি যে আপনাকে ছাড়া আমার জীবন অচল। এই কয়টা দিন আমি একটা ফোঁটাও শান্তি পাইনি জানেন। বারবার চিন্তারা আমাকে কুরে কুরে খাচ্ছিল। এতদিন ভুল করলেও আজকে আমি কোনো ভুল করিনি। আমি নিজের মনের কথাটাকে শুনেছি। কিন্তু দুঃখিত আমার অনুভূতি বুঝতে দেরি হবার জন্য। ভালোবাসি আপনাকে, অন্য কারোর কি করে হতে দেই। ভেবেছিল শুভ্রকে কয়েকটা কঠিন কথা বলবে, কিন্তু শুভ্রের মুখে এমন কথা শুনে থমকে গেল। আমাকে কি আশরাফের মতো একটা সুযোগ দেওয়া যায় না? আপনার যদি অমত থাকে তাহলে আমি আবার আপনাকে বিয়ের আসরে পৌঁছে দিব। তাও প্লিজ চুপ করে থাকবেন না। ভুলেও এ কথা বলবেন না। একে তো বিয়ের আসর থেকে তুলে এনেছেন, এখন যদি আবার গিয়ে দিয়ে আসেন, একটা মারও পিঠের বাইরে পড়বে না। চলুন। কোথায়? কাজী অফিসে। বিয়ে করে মার কাছে যাব। এক্ষুনি? হ্যাঁ, পরে যদি আপনি ওই আশরাফকে বিয়ে করতে রাজি হয়ে যান। আমি একবার রিস্ক নিয়েছি আর রিস্ক নিতে চাই না। আপনার কোনো অসুবিধা হবে না? কিসের অসুবিধা? আপনিই তো বলেছিলেন আপনি আর আমি দুজন দু প্রান্তের মানুষ। চৈতি, সেটা আমি না বুঝে বলেছি। আমি তো আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারবো না, তারা আপনাকে হাসাবে না? হাসলেও আমার কি? আমি আপনার কণ্ঠ হব, শ্রবণ শক্তি হব। কেউ যদি আপনাকে কিছু বলে তা আপনাকে আমি বলবো, আবার আপনার কথা তাদের কাছে আমি পৌঁছাবো। সত্যি পরে আফসোস করবেন না তো? প্রশ্নই আসে না। দেখতে দেখতে প্রায় কয়েক বছর পার হয়ে গিয়েছে। শুভ্রের মা প্রথমে চৈতিকে মেনে না নিলেও এখন চোখে হারায়। উনি নিজে ভাগ্যবতী মনে করেন এমন একটা বৌমা পেয়ে। চৈতি প্রেগনেন্ট, আর 2 দিন পর ওর অপারেশন ডেট। রান্না করছিল রান্নাঘরে দাঁড়িয়ে, হঠাৎ পেটে আচমকা ব্যথা টের পেল। প্রথমে পাত্তা দিল না সে, কিন্তু আস্তে আস্তে ব্যথার পরিমাণ বাড়তে লাগলো। একসময় সামান্য ব্যথা অসহনীয়তে পরিণত হলো। নিচে বসে পড়ল সে পেটে হাত দিয়ে। অপারেশনের তো ডেট ছিল 2 দিন পর, তবে আজকে এমন ব্যথা করছে কেন? শুভ্রের মা নিজের রুম থেকে পোড়া গন্ধ পেয়ে দৌড়ে আসলেন রান্নাঘরে। এসে দেখলেন চৈতি মেঝেতে বসে আছে, ব্যথায় কাতরাচ্ছে। দেরি না করে দৌড়ে নিজের রুমে এসে অ্যাম্বুলেন্স ডাকলেন। অতঃপর শুভ্রকে কল করে জানালেন শুভ্র অফিসে বসে কাজ করছিল, জরুরি একটা মিটিং আছে ওর, সেটারই প্রিপারেশন নিচ্ছিল। পকেটে ফোন বাজতেই রিসিভ করে হ্যালো বলতেই তার মা বললেন, চৈতির অবস্থা বেশি একটা ভালো না, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুইও তাড়াতাড়ি আয়। শুভ্র বসা থেকে উঠে যাওয়ার অ্যাসিস্ট্যান্টকে বলল সবগুলো মিটিং ক্যান্সেল করতে। বলতে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলল, স্যার আপনি শিওর তো? না মানে কয়েক কোটি টাকার ডিল ছিল, এখন এই মুহূর্তে মিটিং ক্যান্সেল করলে তো সব টাকাই। টাকা জাহান্নামে যাক, টাকার চেয়ে আমার স্ত্রীর গুরুত্ব আমার কাছে বেশি। বলে অফিস থেকে বেরিয়ে পড়ল। হাসপাতালে পৌঁছাতেই দেখলো শুভ্রের মা বসে আছে। কাছে গিয়ে বলল, আম্মু। ওটিতে নিয়ে গেছে একটু আগে। শুভ্র মার পাশে বসে পড়ল। টেনশন হচ্ছে খুব। একটু পরে ডাক্তার বেরিয়ে আসতেই শুভ্র দৌড়ে গিয়ে বলল, আমার স্ত্রীর অবস্থা? সুস্থ আছেন, সাথে আপনার ছেলেও। আলহামদুলিল্লাহ। দেখা করতে পারি এখন? হ্যাঁ, তবে একজন জাস্ট। শুভ্রের মা শুভ্রকে যেতে বলল। শুভ্র ধীর পায়ে প্রবেশ করতে দেখলো চৈতি চোখ বন্ধ করে শুয়ে আছে। কাছে গিয়ে মাথায় হাত রাখতেই চৈতি চোখ খুলে বলল, আমার বাচ্চা আম্মুর কাছে। ওকে একটু নিয়ে আসবে? শুভ্র গিয়ে মার থেকে বাচ্চাটাকে নিয়ে চৈতির কাছে নিয়ে আসলো। ওর কানের কাছে একটু শব্দ করো তো। কেন? আহা করো না। শুভ্র শব্দ করতেই বাচ্চাটা নড়ে উঠল। বাচ্চাটাকে নড়ে উঠতে দেখে চৈতি প্রশান্তির একটা হাসি দিল। হাসছো কেন? আর শব্দ করতে বললে কেন? চেক করে দেখলাম বাচ্চাটা আমার মতো হয়েছে কিনা। তোমার মতো মানে? কানে শুনতে পাই কিনা। চৈতি, তোমাকে কয়বার বলেছে এসব নিয়ে কথা বলবে না? ও যদি তোমার মতো হতো তবুও আমি ওকে যত্নে রাখতাম, কারণ ও আমার সন্তান। তোমরাই না বলো আমাদের। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। তোমার কারণেই আমি আজ সুখী। সমাজের কথাবার্তাকে দূরে ঠেলে আজকে আপন করে নিয়েছো। আমার জীবনটা আজকে অন্যরকম হতে পারত, কিন্তু তোমার কারণেই আমি পরিপূর্ণ হয়েছি। শুধু তুমি এলে তাই আমার জীবনে আশার আলো খুঁজে পেয়েছে। যে জীবনের ভবিষ্যৎ আমার কাছে অনিশ্চিত ছিল। ধন্যবাদ আমার লাইফে আসার জন্য, আমার বাচ্চার বাবা হওয়ার জন্য। এর মধ্যে বাচ্চা